সবাইকে স্বাগতম জানাচ্ছি চলন এবং অঙ্গচালনা পার্ট 3 তে। এবং আমরা যেভাবে বলি যে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আমি যা পড়াচ্ছি দ্যাট ইজ 100% এনাফ, এর বাইরে তোমাকে কিছুই জানতে হবে না। আমি যখন তোমাদের মতো বয়সে ছিলাম, আমি যখন মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলাম, আমি একইভাবে মূল বইটাই পড়েছিলাম শুধু, দ্যাটস ইট। এছাড়া আসলে কোনো কিছু পড়া দরকার পড়ে নাই। এবং বারবার করে আমি যে কথাটা বলি সেটা হচ্ছে মূল বইটা পড়ার পরে আমাদের অ্যাপের এমসিকিউ গুলো একটু প্র্যাকটিস করা, দ্যাট ইজ দ্য টার্গেট। এবং পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের লেকচার নোটটা একটু পড়ে ফেলা। লেকচার নোট আমরা ইনশাআল্লাহ আজকে রাতে না পারলে কালকে দিনের মধ্যে এই জিনিস আমরা আপলোড করে ফেলবো। লেকচার নোট পড়ে তারপরে আমরা পুরো চ্যাপ্টারের উপর পরীক্ষা নিব, ঠিক আছে? ওকে, সো আজকে আমরা আমাদের শরীরে কোথায় কয়টা হাড় আছে সেটা নিয়ে পড়ালেখা করব। এটা অলরেডি আমি আগে প্রি ক্লাস নিয়েছিলাম, অনেকেই তোমরা ক্লাসটা করেছো। যারা ক্লাসটা করো নাই কোনো সমস্যা নেই, আমি আগামী 5 মিনিটে, আগামী গুনে গুনে আগামী 5 মিনিটে আমাদের শরীরের কোথায় কয়টা হাড় আছে সেটা নিয়ে পড়ালেখা করব। তো সবাই মনোযোগ দিয়ে শুনলে, এই পর্যন্ত যতজন স্টুডেন্ট এই ক্লাসটা অতিথি করেছে, যারাই এই ক্লাসটা মনোযোগ দিয়ে করেছে, তারাই কিন্তু ইজিলি এই অংশটা মনে রাখতে পেরেছে। তো যারা প্রথম পরবর্তীতে আমাদের কখনো এই ক্লাসটা আগে করো নাই, আমি বলবো যে আগামী 5টা মিনিট প্রচন্ড মনোযোগ দিবা, যাতে তুমি আমার সাথে সাথেই তোমার পুরো পড়াটা শেষ হয়ে যায়। এবং যারা এখানে ফেসবুকে ক্লাস করছো, যেমন সঞ্জু এবং ক্লাস করছে ইমরান, সুমেরা, অরুণিমা, আব্দুর রহিম, ঠিক আছে? তোমরা সবাই আজকে ফেসবুকে ক্লাস করো। ফেসবুকে তো একটা পোর্শন ক্লাস করতে হবে। ফেসবুকে যখন অনেকজন তোমরা মানে শেয়ার টেয়ার করো, তখন বেশি মানুষের কাছে আমি ছড়িয়ে যেতে পারি। ওকে, ফাইন। যাই হোক, আজকে আমরা পড়া শুরু করব। আমরা আজকে পড়বো হলো যে আমাদের শরীরে কয়টা হাড় আছে এবং কোথায় কোথায় আছে। এই হলো আমাদের শরীর। আমরা যদি ছবির দিকে তাকিয়ে দেখি, এখানে দেখো একটা কঙ্কালের ছবি, এবং এটাকে নাম দেওয়া হচ্ছে মানব কঙ্কাল তন্ত্র। এই মানব কঙ্কাল তন্ত্রকে বাংলায় বলা হয় কঙ্কাল তন্ত্র, ইংলিশে বলা হয় স্কেলিটন, ঠিক আছে? আমি যদি ইংলিশটা লিখি, এই জিনিসটাকে ইংলিশে বলা হয় স্কেলিটন। সো আমাদের স্কেলিটন, এই পুরো কঙ্কাল তন্ত্রে টোটাল কয়টা হাড় আছে? টোটাল হাড় আছে 206টা। আজকে আর আমি ছবি আঁকবো না, আজকে শুধুমাত্র আমি এই ছবি দেখে 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 পড়িয়ে দিব, যাতে এই ছবিটা তোমার ব্রেনের মধ্যে সেট হয়ে যায়। তাহলে চলো শুরু করা যাক। ওকে, আশা করি সবাই আমার সাথে আছে। 7:11-তে পড়ানো শুরু করলাম, ইনশাআল্লাহ 7:16-র মধ্যে আমি এটা পড়াই ফেলবো। চলো দেখা যাক। তো দেখো, এই যে মাথা, এই জিনিসটাকে বলা হয় মাথা। তো আমরা সবাই এই জিনিসটাকে মাথা বলি, যেটাকে আমি সবুজ করে দিলাম। কিন্তু আজকে থেকে তুমি বায়োলজির ভাষায় এটাকে মাথা বলবা না, তুমি এটাকে বলবা করোটি। মাথা তো সবাই বলে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী এটাকে মাথা বলে। কিন্তু তুমি তো বায়োলজি পড়ছো, তুমি তো ডিএমসি ডিমার্স এর সাথে বায়োলজি পড়ছো, তোমাকে তো একটা আলাদা হতে হবে। তুমি আজকে থেকে এটাকে বলবো করোটি। তো মানুষের যে করোটি, সেই করোটিতে কয়টা অস্থি থাকে? 29টা অস্থি। এই শব্দটা ব্রেনের মধ্যে আমরা সেট করে ফেলবো। আমাদের করোটিতে থাকে 29টা অস্থি, একদম মনে রাখতে হবে। তাহলে আমাদের ঠিক করোটিতে কয়টা? 29। চোখ বন্ধ করলে যাতে 29টা তোমার চোখের সামনে ভেসে ওঠে। এইবার দেখো, ঠিক করোটি থেকে একটা জিনিস আমি যদি তোমাদের একটু দেখাই, দেখো একদম এখান থেকে একটু নিচ পর্যন্ত এই জিনিসটা দেখো একদম মাঝামাঝি আছে। আর একটা সবুজ কালার রাখলাম, এই জিনিসটাকে বলা হয় মেরুদণ্ড। তাই না? আমরা সবাই জানি যে আমাদের পিঠের পেছনে একদম উপর থেকে নিচ পর্যন্ত এটাকে কি বলা হয়? মেরুদণ্ড বলা হয়। সো এইখানে এই যে মেরুদণ্ডটা, এই মেরুদণ্ডটার মধ্যে আমি যদি এটাকে এইভাবে লিখি, এখানে এটাকে বলে মেরুদণ্ড। এই মেরুদণ্ডে থাকে 26টা অস্থি। সো এই কথাটা মনে রাখতে হবে। আমি দেখো কালার গুলো আলাদা করে দিচ্ছি যাতে ব্রেনের মধ্যে সেট হয়। এই মেরুদণ্ডে থাকে কয়টা? 26টা অস্থি, ঠিক আছে? এবার এই মেরুদণ্ডের উপরের দিকে তাকায় দেখো, আমাদের যে বুকের খাঁচা থাকে, যে খাঁচার ভিতরে অচিন পাখি আসা যাওয়া করে, সেই বুকের খাঁচা। এই যে বুকের খাঁচা, এই বুকের খাঁচার মধ্যে 2টা অস্থি থাকে। একটা নাম স্টার্নাম। 2 ধরনের অস্থি থাকে, একটা হলো স্টার্নাম আর একটা হলো পরশুকা। স্টার্নাম থাকে হলো ঠিক এই জায়গাটাতে, যদিও ছবিটা মেরুদণ্ডের মধ্যে নীল হয়ে গেছে। তো আমি মেরুদণ্ডের নীল অংশটা মুছে ফেলতে পারলে ভালো। নীল অংশটা মুছে যাচ্ছে কিনা জানি না, লেটস ট্রাই। ইয়েস, একটু অংশ মুছা গেল, এই মুছা গেল। ওকে, তো এইখানে দেখো আমি যে অংশটা এঁকেছি সেই অংশটাকে বলে স্টার্নাম। স্টার্নাম এখানে তুমি দেখতে পাচ্ছ আশা করি, এখানে তুমি আশা করি স্টার্নাম দেখতে পাচ্ছ। এবং এই যে স্টার্নাম, আমি অংশটা মুছে দিচ্ছি, এই হলো স্টার্নাম। দেখো স্টার্নাম 3টা অংশ, ম্যানোব্রিয়াম, দেহ এবং জিফয়েড প্রসেস। তাহলে একটা স্টার্নাম 3টা অংশ, সেটা আমরা পড়বো, সেটা আমরা পরে পড়বো। আপাতত মনে রাখতে হবে স্টার্নামের সংখ্যা আমাদের শরীরে কয়টা? স্টার্নামের সংখ্যা হলো আমাদের শরীরে একটা। তো এই একটা স্টার্নাম এবং বুকে এখানে দুই পাশে 12 জোড়া পরশুকা। টোটাল কয় জোড়া পরশুকা? 12 জোড়া। তো এই স্টার্নাম এবং পরশুকা মিলাই হলো আমাদের 25টা অস্থি। 25টা, 12 দুগুণে 24, আর স্টার্নাম একটা, কয়টা হলো? 25।
এই যে 25টা জিনিস, এই 25টা জিনিসকে একসাথে বলা হয় বক্ষপিঞ্জর। তাহলে বক্ষপিঞ্জরে কয়টা অস্থি থাকে? 25টা। তাহলে আবারও বলছি আমি, করটিতে 29টা, মেরুদণ্ডে 26টা, বক্ষপিঞ্জরে 25টা। একটু খাতার মধ্যে লিখে ফেলো। তিনটা জিনিস আবারও মনে করে দিচ্ছি। তাহলে করটিতে 29, মেরুদণ্ডে 26, বক্ষপিঞ্জরে 25। চলো আমরা সবাই একসাথে যোগ করি। 29, 9 আর 6 5, 9 আর 6 15, আর 5 20। 20 এর শূন্য, হাতে বাকি 2, 2 4 6 আর 2 8। তাহলে যোগফল হলো 80। এখন তুমি যদি ছবির দিকে তাকায় দেখো, এই যে মানুষটা, এই অস্থিগুলো কিন্তু একদম মানুষের মাঝ বরাবর, দেখো একদম দেহের কেন্দ্র বরাবর, একদম আমার মাঝ বরাবর, আমার মাঝ বরাবর। তো যেহেতু এগুলো দেহের অক্ষ বা মাঝ বরাবর, সেই জন্য এগুলোকে বলা হয় অক্ষীয় কঙ্কাল। যেহেতু এগুলোকে দেহের মাঝ বরাবর থাকে, সেই জন্য এগুলোকে বলা হয় অক্ষীয় কঙ্কাল। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে অক্ষীয় কঙ্কাল কয়টা, উত্তর হবে অক্ষীয় কঙ্কাল হলো 80টা। তাহলে আমাদের শরীরে হাড় থাকে 206টা, সেখান থেকে যদি আমরা 80টা অক্ষীয় কঙ্কাল বাদ দিই, তাহলে হবে উপাঙ্গীয় কঙ্কাল। উপাঙ্গীয় কঙ্কাল কয়টা? উপাঙ্গীয় কঙ্কাল হলো 126টা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে উপাঙ্গীয় কঙ্কাল কয়টা? উপাঙ্গীয় কঙ্কাল 126টা। তাহলে অক্ষীয় কঙ্কাল 80টা। অক্ষীয় কঙ্কালের মধ্যে কি থাকে? করটি থাকে, মেরুদণ্ড থাকে এবং বক্ষপিঞ্জর থাকে। কয়টা? সব মিলায় 80টা। বাকি 126টা উপাঙ্গীয় কঙ্কাল। এই উপাঙ্গীয় কঙ্কালে কি কি থাকে আমরা কিন্তু একটা জিনিস আলোচনা করিনি। এই কঙ্কালটা হাত এবং পা নিয়ে কিন্তু কোনো আলোচনা করা হয়নি। কিন্তু দেখো আমাদের সবারই কিন্তু হাত আছে, পা আছে, যে হাতের আঙ্গুল আছে। এই হাত পা নিয়ে এখন আমি তোমাদেরকে পড়াবো যে উপাঙ্গ, আমাদের যে হাত পা এগুলোকে কিন্তু উপাঙ্গ বলা হয়, উপ অঙ্গ। সো হাত পাকে উপাঙ্গ বলা হয়। সো আমাদের মনে রাখতে হবে এই অংশটুকুকে বলা হয় হাত। তোমরা যে দেখতে পাচ্ছ আমাকে, আশা করি এই অংশটুকুকে বলা হয় হাত। এখন পুরো অংশটা কিন্তু হাত না, খুবই গুরুত্বপূর্ণ কথা। এটা কিন্তু বেশিরভাগ বাচ্চা কাচ্চা জানে না। হাত হচ্ছে শুধুমাত্র এই কবজি থেকে আঙ্গুল পর্যন্ত, আমি মুখের সামনে দেখাচ্ছি, এইটুকু হলো শুধুমাত্র হাত। কিন্তু পুরাটাকে বলা হবে বাহু। সো আমরা যদি একটা মানুষকে আঁকতে চাই, যদি আমরা বল্টুকে সবসময় আঁকি, বল্টুকে শেষ পর্যন্ত আঁকতেই হলো, আমি ভেবেছিলাম আঁকবোই না। সো এই হলো আমাদের বল্টু। সো বল্টুর এই পর্যন্ত হলো 80টা লাল। আর আমি যদি সবুজ দিয়ে আঁকি, এই হলো হাত, এই হলো পা। তো এটাকে হাত বলবো না, এটাকে আমরা বলবো বাহু। আর পাকে আমরা পা বলবো। তো মনে রাখতে হবে বল্টুর বাহু, প্রত্যেক বাহুতে থাকে 30টা করে অস্থি, 30। আর প্রত্যেক পায়ে থাকে কয়টা করে অস্থি? প্রত্যেক পায়েও থাকে 30টা করে অস্থি। এটা কিন্তু সকল মানুষের। তাহলে প্রত্যেক মানুষের সকল বাহুতে 30টা করে অস্থি। দুইটা বাহুতে 30 30 60, দুইটা পায়ে 30 30 60। তাহলে কত হলো? 60 60 কত হলো? 120। এই যে 120টা অস্থি, আমরা যদি এই কথাটা মনে রাখি, তো আমরা দেখলাম যে উপাঙ্গীয় অস্থি হলো 126টা। সেই 126টার মধ্যে 120টা হলো বাহু এবং পা, থাকলো বাকি 6টা। এই 6টা কি? এই 6টা থাকে এই জায়গায়। এইখানে দেখো দুইটা গোল দিলাম, এইখানে দুইটা গোল দিলাম। এই গোলগুলোকে বলা হয় অস্থি চক্র। যেহেতু গোল দিলাম, তাহলে মনে রাখবে যে এগুলো আসলে চক্র বা সার্কেল তৈরি করে। সো এটাকে যেহেতু বুকের কাছে থাকে, এটাকে বলে বক্ষ অস্থি চক্র। আর এটা যেহেতু নিচের দিকে থাকে, এটাকে বলে শ্রোণী অস্থি চক্র। এই এলাকাটাকে বলে শ্রোণী এলাকা। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা। আমি একটু কমেন্ট খেয়াল করি, যা পড়াচ্ছি আদৌ কি তোমরা বুঝতে পারছো? ওকে। ফেসবুকে যারা ক্লাস করছো, অলরেডি প্রায় 166 জন ফেসবুকে ক্লাস করছে। ফাইন। হুসনে বিনতে হাসিবুল, আমি ঘারামি অনুপ ভাই, এখন আগে এক্সামটা দেওয়া লাগবে। অনুপ ভাই কি বলতেছে না বলতে যায় না। ঠিক আছে। খুবই মজার, রাসেল আহমেদ কমেন্ট করেছে এই গ্রুপে জয়েন করার জন্য, সে একটা প্রচারণা চালাচ্ছে। জুনিয়র মার্কেটিং কে আসলে সেরা কথা। ঠিক আছে, ওকে। যা পড়ালাম সেটা আসলে পারা যাবে কিনা। তাহলে 6টা অস্থি বাকি থাকলো, সেই 6টা আমি পড়াই দিচ্ছি। এই যে হলুদ হলুদ আঁকলাম, এই যে বক্ষ অস্থি চক্র, এই বক্ষ অস্থি চক্রে থাকে হলো 4টা অস্থি। আর শ্রোণী অস্থি চক্রে থাকে হলো 2টা অস্থি। তাহলে 6 হয়ে গেল। 6টা কোথায় কোথায়? 4টা বক্ষ অস্থি চক্রে, 2টা শ্রোণী অস্থি চক্রে। এই তো। তাহলে হয়ে গেল আমাদের মোট 126টা। তো 126টাকে কিভাবে ভাগ করলাম? বাহুতে কয়টা? বাহুতে 60। পায়ে কয়টা? প্রত্যেক পায়ে 30 30 60। তাহলে অস্থি চক্রে কয়টা? বক্ষ অস্থি চক্রে কয়টা? বক্ষ অস্থি চক্রে 4। শ্রোণী অস্থি চক্রে কয়টা? শ্রোণী অস্থি চক্রে 2। সো তুমি যদি এই কথাগুলো বুঝে যাও, তাহলে খুবই সহজ হয়ে যাবে তোমার জন্য ইনশাআল্লাহ মনে রাখা। তো দেখো বইয়ের মধ্যে এটা ছবি দেওয়া আছে, তাকে এই যে বাহু, মনে রাখবা যে বইয়ে লিখে রাখতে পারো এই বাহুতে টোটাল 30টা, এই বাহুতে 30টা, বারবার করে পড়াচ্ছে যাতে ব্রেনের মধ্যে পুরো সেট হয়। এই পায়ে 30টা, এই পায়ে 30টা।
এই অংশটাকে বলা হয় শ্রোণী অস্থি চক্র, দেখো বড় বড় দুইটা হাড়, এই অংশটাকে বলে শ্রোণী অস্থি চক্র, আর এইখানে দুইটা হাড়, এই দুইটা হাড়কে বলা হয় বক্ষ অস্থি চক্র। তাহলে বক্ষ অস্থি চক্র এই পাশে দুইটা, এই পাশে দুইটা, 2 2 2 4, শ্রোণী অস্থি চক্র এখানে একটা, এখানে একটা, 1 1 2। আশা করি এই কঙ্কালের দিকে তাকালে তুমি এখন বলতে পারবা যে আমাদের শরীরে কোথায় কয়টা হাড় আছে। তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বাহুতে কয়টা অস্থি আছে, তুমি কিন্তু বলে দিতে পারবে বাহুতে 30টা অস্থি। পায়ে কয়টা? পায়ে কিন্তু 30টা। তাহলে বাহুতে 30টা, পায়ে 30টা। এখন তুমি প্রশ্ন করছো ভাই তাহলে হাতে কয়টা, সেটা একটা বড় প্রশ্ন। তো যাই হোক, তাহলে হাতে কয়টা সেটা আমরা জানবো। তো বাহুতে 30টা, এই কথাটা ব্রেনের মধ্যে সেট করে রাখো, বাহুতে কয়টা, বাহুতে 30টা। চলো আজকে আমি তোমাদেরকে আগে বাহুটা পড়াই ফেলি, ঠিক আছে? অন্যদিন আগে তোমাদেরকে আমি হাত পড়িয়েছিলাম, মেরুদণ্ড পড়িয়েছিলাম, আজকে সবাইকে বাহু পড়াই দিব। তো একটা, তাহলে আমরা 206টা হাড় কোথায় কয়টা থাকলো আমি কিন্তু বলে ফেললাম। দেখো দেখি কে বলতে পারে আমার সাথে। আমি কিন্তু মাত্র 15 সেকেন্ড সময় নিব আমাদের শরীরে কোথায় কয়টা হাড় আছে সেটা বলতে। 15 সেকেন্ড, চলো শুরু করা যাক। আমাদের যে মাথা বা করটি সেটাতে থাকে 29টা, আমাদের যে মেরুদণ্ড সেটাতে থাকে 26টা, আমাদের যে বক্ষপিঞ্জর সেটাতে থাকে 25টা, এই তিনটাকে মিলে বলা হয় অক্ষীয় কঙ্কাল, যোগ করে হলো 80টা। আমাদের বাকি 126টা হলো উপাঙ্গীয় কঙ্কাল, প্রত্যেক বাহু এবং প্রত্যেক পায়ে 30টা করে, 4 3 100, 4 30 120, 120টা হয়ে গেল। বক্ষ অস্থি চক্রে 4টা, শ্রোণী অস্থি চক্রে 2টা। কে বলতে পারবে এইভাবে 206টা হাড়ের কোথায় কয়টা? তুমি যদি এইটুকু পারো, অলরেডি বইয়ের অনেকটুকু তোমার পড়া হয়ে গেল। সাদাফ বলতে পারবে। ওকে, সাদাফকে আমি সুযোগ দিচ্ছি। সম্ভব হলে সাদাফ, যদি তোমার জীবনে তোমার কাছে যদি সুযোগ থাকে, তুমি চাইলে আমাদের জন্য ক্যামেরা অন করতে পারো, নাহলে বলতে পারো, কোনো সমস্যা নেই। সাদাফ কি ক্যামেরা অন করে বলবা না? আচ্ছা ফাইন, তাহলে বলে ফেলো। অক্ষীয় কঙ্কাল না উপাঙ্গীয়, দুটোই বলবো? হ্যাঁ সব বলে ফেলো, যা বলে দ্রুত বলে ফেলো। হ্যাঁ, অক্ষীয় কঙ্কাল করটিকা 29, আর মেরুদণ্ড 26, আর মেরুদণ্ড 26, আর বক্ষপিঞ্জর 25। তো সব মিলিয়ে 80টি অক্ষীয় কঙ্কাল। আর উপাঙ্গীয় কঙ্কাল পা 60, বাহুতে 60, আর বক্ষ অস্থি চক্রে 4টি অস্থি, আর শ্রোণী চক্রে 2টি অস্থি। তাহলে সব মিলিয়ে 126 হয়। খুবই ভালো সাদাফ, খুবই ভালো বলেছো তুমি। দ্যাটস ফাইন, ফ্যান্টাস্টিক, খুবই ভালো। আশা করি আমার যারা স্টুডেন্ট আছে সবাই তোমরা এখানে একইভাবে বলতে পারবা। শুধু সাদাফ তুমি একটা জিনিস শুধু বলো যে শুনতে পাচ্ছ কিনা, একটু আগে যে শুনতে পাচ্ছিলা, শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি আমার কথা? হ্যাঁ। শুনতে কোনো সমস্যা হচ্ছে কি? না। ফাইন, ওকে, ঠিক আছে। সো তাহলে সাদাফ কিন্তু বলে দিল। আশা করি আমার প্রত্যেকটা ছোট ভাই আপু যারা ক্লাস করলা সবাই বলতে পারবা। যদিও ভর্তি পরীক্ষায় বলা কখনোই আসবে না, কিন্তু যত বলতে পারবা তার মানে ব্রেনে তত বেশি জিনিসটা তত ভালো মতো তোমার আছে। সো তুমি যদি না দেখে কোনো কিছু বলতে পারো, বুঝবা যে সেই জিনিসগুলো পরীক্ষায় অবশ্যই অবশ্যই পারবা। তো দেখো আমাদের যে বক্সটা আছে, সেই বক্সে কিন্তু এই জিনিস আমরা পুরোপুরি করে ফেলতে পারলাম। আমরা যে বক্সটার দিকে তাকাচ্ছি, আমরা যে একটা, দেখো এই যে একটা বক্স, এখানে দেখো মানব কঙ্কাল তন্ত্রকে 2 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় অক্ষীয় কঙ্কাল, একটাকে বলা হয় উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কালকে 3 ভাগে ভাগ করা হয়, করটি, মেরুদণ্ড, বক্ষপিঞ্জর। উপাঙ্গীয় কঙ্কালকে বক্ষ অস্থি চক্র, বাহু, শ্রোণী চক্র, পা। ঠিক আছে? সো এইগুলো কিন্তু আমরা আগে থেকেই জানতাম, বা আমি তোমাকে মাত্র পড়ালাম, বইয়ের মধ্যে দেখো আমি যা পড়ালাম সেটাই দেওয়া আছে। এইবার আমি তোমাদের আগে উপাঙ্গীয় কঙ্কাল পড়াবো আজকে। আজকে আমি তোমাদেরকে একটু, যেহেতু পুরো চ্যাপ্টারটাই আমরা উল্টা পাশ থেকে পড়ছি, আমি তোমাদেরকে একটু উল্টো পাশ থেকে পড়াবো, যাতে তুমি, যাতে একটু নতুন আইডিয়া পাওয়া যায়। কারণ সামনে থেকে আমি পড়াতে পড়াতে নিজেও ক্লান্ত, জীবনে বহুবার সামনে থেকে পড়িয়েছি। চলো আজকে উল্টো পাশ থেকে পড়া যাক। আজকে আমরা হাত সম্পর্কে জানবো, আগে বাহু সম্পর্কে জানবো, তারপরে তো আমরা এখন পড়বো উপাঙ্গীয় কঙ্কালের 126টা অস্থি। আগামী খুবই দ্রুততম সময়ে আমরা আমাদের বডির 126টা হাড় সম্পর্কে জানে যাব। তো তুমি এখন আমার সাথে মনোযোগ দিবা। তাহলে আজকে রাতে ঘুমাবার সময়, তোমার ঘুমাবার পর তোমার কাছে যদি কঙ্কাল তোমাকে ভয় দেখাতে আসে, তুমি কিন্তু কঙ্কালটা দেখেই বলে দিতে পারবা যে ওই কঙ্কালের কোথায় কোন হাড়টা আছে। তুমি কিন্তু হাড়টা দেখেই চিনতে পারবা। তুমি যদি আমার কথা খুব মন দিয়ে শোনো, তাহলে তোমার জন্য প্রত্যেকটা হাড় চেনা খুবই সহজ হয়ে যাবে। তোমাকে কোনো কঙ্কাল ভয় খাওয়াতে পারবে না। কঙ্কাল দেখলে তুমি আর ভয় পাবা না, বরং কঙ্কাল দেখলে তুমি আগ্রহ পাবা ওইটা কোন হাড়, ওইটা তো ওই হাড়টা নিশ্চয়ই। এই হবে তোমার স্ট্র্যাটেজি। তো চলো আমার সাথে তোমরা একটু ফোকাস করো। আমি অক্ষীয় কঙ্কাল পরে পড়াবো, উপাঙ্গীয় কঙ্কালটা আগে পড়াই দিচ্ছি। তো উপাঙ্গীয় কঙ্কাল যখন পড়াবো, দেখো এখানে লেখাই আছে, কি হলো এটা, হ্যাঁ এই যে
বক্ষপিঞ্জরের পরে দেওয়া আছে উপাঙ্গীয় কঙ্কাল। এখান থেকে পড়াবো দেখো 2 উপাঙ্গীয় কঙ্কাল। ইংরেজিতে খেয়াল করো অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। সো আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কাল কয়টা অস্থি? 126টা অস্থি। এই জিনিস আমি এখন ঘাটাঘাট পড়াই দেব। ঘাটাঘাট যারা ক্লাস করছো তারা শুনলেই মনে থাকবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সাউন্ড যাদের ঠিক আছে, খুব ভালো। আসলে এখানে কোনো কারণে আমাদের এলাকাতে, আমি যে এলাকায় বাস করি সে এলাকায় কোনো কারণে বৈদ্যুতিক বিভ্রাট হচ্ছে, কারেন্ট নাই, যার ফলে চাইলেও আমি এসি অন করতে পারছি না, ফলে ফ্যান আমাকে দিতেই হলো, না খুবই গরম লাগছে। এখন উপাঙ্গীয় কঙ্কাল তাকায় দেখো, উপাঙ্গীয় কঙ্কাল কি করলাম? টোটাল 126টা। এখন এই যে টোটাল 126টা, এই যে বল্টু, এই হলো বল্টু দেহ। এখন আমরা পা আঁকলাম। দেখো এখন এখানে ছোট্ট বিষয় নতুন করে আঁকবো। এই এখানে 30টা, এখানে 30টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে একটা, এখানে একটা, এই 30টা 30টা, টোটাল হলো 126টা। যোগ করে দেখবো যে 126। ওকে, এখন এই যে উপরের যে বাহু এবং বক্ষস্থি চক্র, উপরে তাহলে 30 30 60 আর 4 টোটাল 64। এই 64টাকে বলা হয় ঊর্ধ্বাঙ্গ, ঠিক আছে? এই 64টাকে বলা হয় ঊর্ধ্ব অঙ্গ। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে ঊর্ধ্বাঙ্গে কয়টা অস্থি? ঊর্ধ্বাঙ্গ শব্দটা, ঊর্ধ্বাঙ্গে কয়টা অস্থি? ঊর্ধ্বাঙ্গে 64টা অস্থি। তাহলে নিম্নাঙ্গে কয়টা অস্থি? নিম্নাঙ্গ বলতে পা এবং শ্রোণী অস্থি চক্রকে বলা হয় নিম্নাঙ্গ, কারণ নিচের দিকে থাকে। নিম্নাঙ্গে 62টা, প্রত্যেক পায়ে 30টা করে, শ্রোণী অস্থি চক্রে একটা করে। তাহলে নিম্নাঙ্গে কয়টা? 62টা। ঊর্ধ্বাঙ্গে কয়টা? 64টা। আশা করি তোমরা সবাই যোগ বিয়োগ খুবই ভালো। 64 62 মিলায় কত হয়ে গেল? 126। এই তো, খুবই ভালো, ঠিক আছে? ওকে, এখন তাহলে যে ঊর্ধ্বাঙ্গ এবং নিম্নাঙ্গ, তাহলে ঊর্ধ্বাঙ্গে কয়টা অস্থি? 64টা পড়াই দিলাম। এখন ঊর্ধ্বাঙ্গে 64টার মধ্যে বক্ষ অস্থি চক্রে কয়টা অস্থি? বক্ষ অস্থি চক্রে 4টা অস্থি, তাই না? এই 4টা অস্থির নাম কি কি? একটা নাম হলো ক্লাভিকল, একটা নাম হলো স্ক্যাপুলা। প্রত্যেক পাশে একটা করে ক্লাভিকল থাকে, প্রত্যেক পাশে একটা করে স্ক্যাপুলা থাকে। তাহলে এক জোড়া ক্লাভিকল, এক জোড়া স্ক্যাপুলা। আমি জানি না তোমরা আমার কথা পুরোপুরি বুঝতে পারছো কিনা, তোমরা আমার কথা পুরোপুরি শুনতে পাচ্ছ কিনা। আশা করি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। সো আমি দেখাইলে একটু খারাপ দেখাবো, অনলাইনে এইভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি শরীরের হাড়, এটা একটু পচা দেখায়। তারপরেও বলি, তোমরা যদি এখানে হাত দাও, তোমার গলার দুই পাশে দেখো এখানে একটা শক্ত হাড় আছে, সবাই হাত দিয়ে ফিল করতে পারো। তুমি এখানে হাত দাও, দেখো এখানে একটা হাড় আছে, নিজেই অস্ত্রে নাড়লে খুবই ভালো লাগবে। এই জিনিসটাকে বলা হয় ক্লাভিকল। তাহলে এই পাশে একটা ক্লাভিকল থাকে, এই পাশে একটা ক্লাভিকল থাকে। আমার ডান পাশে একটা ক্লাভিকল, আমার বাম পাশে একটা ক্লাভিকল, তাহলে দুই পাশে দুইটা ক্লাভিকল। আর থাকে স্ক্যাপুলা। স্ক্যাপুলা কোনগুলা কিভাবে বুঝতে পারবা? তুমি যদি নিজেই নিজেকে জড়িয়ে ধরো, এইভাবে নিজেকে জড়িয়ে ধরলে দেখো পিঠের এই জায়গায় হাত দিলে, তুমি পিঠের এই জায়গায় হাত দিলে যে উঁচু যে হাড়টা হয়ে গেল, সেটা কি বলা হয়? স্ক্যাপুলা। সো তুমি তো মানুষকে প্রচুর ভালোবাসো, সিনেমায় দেখো যে একে অপরকে জড়িয়ে ধরে মানুষ, নামাজের পরে তোমরা একে অপরকে জড়িয়ে ধরো, কিন্তু আজকে একটু নিজেকে ভালোবাসার চেষ্টা করো, একটু নিজেকে জড়িয়ে ধরার চেষ্টা করো, ঠিক আছে? এখানে যে হাড়টা উঁচু হয়ে যাবে সেটাই হলো স্ক্যাপুলা। সো দুই পাশে কিন্তু দুইটা স্ক্যাপুলা। সো তাহলে আমাদের যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে বক্ষস্থি চক্রে দুইটা হাড়, এক জোড়া ক্লাভিকল এবং এক জোড়া স্ক্যাপুলা। পরীক্ষার জন্য এই কথাটা মনে রাখতে হবে। এক জোড়া বলতে দুইটা, তাহলে 2 দুগুণে 4টা। প্রথমে আমরা ক্লাভিকল পড়বো। ক্লাভিকল কোনটা? আমি তোমাদেরকে বললাম এইখানের যে হাড়টা, এই হাড়টা দুই নামে পরিচিত। একটা নাম তো ক্লাভিকল, সেটা বায়োলজিক্যাল নেম, কিন্তু যখন তুমি মেয়েদেরকে বলবা এই নামটার কথা, তখন তারা বলবে এটার নাম বিউটি বোন। আর ছেলেদের ক্ষেত্রে এটাকে বলা হয় কলার বোন। গোলকিপাররা যখন বল ধরতে যায়, হাতের উপরে পড়ে যায়, বল ধরতে না পারে, সবচেয়ে বেশি যাতে ভেঙে যায় হলো কলার বোন ভেঙে যায়। সো কলার বোন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো এটার দুটো নাম আছে, বিউটি বোন এবং কলার বোন। সেটা যাই হোক, পরীক্ষায় কিন্তু এটা আসবে না। পরীক্ষায় আসবে নিচের কোনটা দেখতে ইটালিক এফ অক্ষরের মতো। আমরা সবাই বাঁকা করে এফ লিখি না, এই হাড়টা দেখতে এফ এর মতো। এখন এইখানে ইটালিক এফ বা ক্লাভিকলের কোনো ছবি দেওয়া নাই, কিন্তু আমি তোমাদেরকে এইখানে ছবি দেওয়া আছে, তাকায় দেখো, এই হলো ক্লাভিকল, এই দেখো ইটালিক এফ অক্ষরের মতো, তাই না? ইটালিক এফ অক্ষরের মতো। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, এবং তোমাদের এই বড় ভাই যখন মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নিয়েছিল, তখন এই প্রশ্নটি এবছর মেডিকেলে আসছিল যে কোন হাড়টা দেখতে ইটালিক এফ অক্ষরের মতো। উত্তর ছিল খুবই সহজ, পানির মতো সহজ প্রশ্ন, উত্তর ছিল ক্লাভিকল। এটাই আসছিল পরীক্ষায়। যাই হোক, আমার জন্য সহজ ছিল, তোমাদের জন্য যে এই সহজ প্রশ্নটা আসবে তার কোনো গ্যারান্টি নেই, তবে আসার সম্ভাবনা আছে, আসতেই পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। এখন ক্লাভিকলটা
দেখো দুইটা দুইটা জিনিসের সাথে যুক্ত, ছবির দিকে তাকায় দেখলেই বুঝতে পারবে, এত পণ্ডিতি করার কিছুই নাই, একদম আসল অস্থি দেখায় তোমাদেরকে বোঝাবার কিছুই নাই। এই এই বয়সটা তোমার আসল অস্থি দেখারই না, মেডিকেলে চান্স পাওয়ার পর তোমাকে আসল অস্থি দেখতে হবে। তুমি চাইলে এখনো দেখতে পারো, দেখতে কোনো মানে নাই, তারপরও এখানে দেখো এই যে ক্লাভিকল, এই ক্লাভিকল এই পাশে যুক্ত হলো স্টার্নামের সাথে আর এই পাশে স্ক্যাপুলার সাথে। তাহলে একটা হাড় এখানে এই ক্লাভিকলটা দুইটা হাড়ের সাথে যুক্ত, একদিকে স্ক্যাপুলার সাথে আরেকদিকে স্টার্নামের সাথে। তো তাকায় দেখো, স্টার্নামের সাথে একদিকে আর একদিকে স্ক্যাপুলায়। তো এই কথাটা জানতে পারো। এখন তোমাকে যেটা জানতে হবে সেটা হলো যে স্ক্যাপুলার কোন জায়গায় এটা যুক্ত থাকে, অ্যাক্রোমিয়াল প্রসেসে। কোথায় যুক্ত থাকে? অ্যাক্রোমিয়াল প্রসেস। তুমি এখন বলবা যে ভাই অ্যাক্রোমিয়াল প্রসেস জিনিসটা কি, এটাই পড়ায় দেওয়াটাই তো আমার কাজ। আমি তোমাদের আজকে বেশ কিছু প্রসেস সম্পর্কে পড়াবো। প্রসেস কথাটা দিয়ে তুমি এতদিন কি বুঝতে আমি জানি না, তুমি যদি প্রসেস মানে বুঝো যে পদ্ধতি, এই প্রসেসে ভালো রেজাল্ট করা যায়, সেটা অবশ্যই একটা কথা। কিন্তু যখন বায়োলজিতে প্রসেস শব্দটা পাবা, মনে রাখবা প্রসেস মানে, প্রসেস শব্দের অর্থ হলো প্রবৃদ্ধ অংশ। প্রবৃদ্ধ অংশ শব্দটার অর্থ কি? প্রবৃদ্ধ অংশ মানে হলো বাড়ানো অংশ, প্রবৃদ্ধ অংশ মানে হলো বাড়ানো অংশ। অর্থাৎ তোমাকে আমি কিভাবে বুঝাবো, তোমাদের সবার বাসা বাড়ি আছে তাই না? দেখবে যে বাসা বাড়ির ছাদটা যেখানে শেষ হয়, ছাদের পরে দেখা যায় একটু অংশ ছাদটা বাড়ানো থাকে। এই যে ছাদটা একটু অংশ বাড়ানো থাকে, এটা কি বলা হয় বায়োলজি ভাষায়? প্রসেস। তো কোন একটা হাড়ের কোন একটা অংশ যদি উঁচু দেওয়া থাকে, সেই অংশটাকে বলা হয় প্রসেস। আমরা বইয়ের মধ্যে প্রসেসের ছবি দেখো, এই যে দেখো এই যে স্ক্যাপুলাটা, এই স্ক্যাপুলাটার এই যে বাড়ানো অংশটা, এই বাড়ানো অংশটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রসেস। তাহলে কোথায় যুক্ত হয়? পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে ক্লাভিকল কোথায় যুক্ত হয়, তুমি কিন্তু উত্তর করতে পারবে যে স্ক্যাপুলার অ্যাক্রোমিয়াল প্রসেসে। তারপরেও তোমাদেরকে আমি একটা জাস্ট বেটার ছবি দেখাচ্ছি যে প্রসেস দেখতে কেমন। আমি চেষ্টা করছি তোমাদেরকে একটা বেটার ছবি দেখাতে। খুবই সুন্দর একটা ছবি আছে, যে ছবিটা দেখলেই স্ক্যাপুলার সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে, একদম ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে স্ক্যাপুলার এই অ্যাক্রোমিয়াল প্রসেসটা দেখতে কেমন। আমি ছবিটা শেয়ার করে দিলাম, সবাই একটু চাইলে খেয়াল করে দেখো। এই যে দেখো কি সুন্দর, দেখেছো? এই হলো আমাদের ক্লাভিকল। এই যে দেখো বাড়ানো অংশটা, এই বাড়ানো অংশটার নাম অ্যাক্রোমিয়াল প্রসেস। দুঃখিত, এই বাড়ানো অংশটার নাম হলো, এই যে দেখো এই লেখা আছে অ্যাক্রোমিয়ন। তাহলে অ্যাক্রোমিয়ন কোথায় থাকে? অ্যাক্রোমিয়ন থাকে স্ক্যাপুলা। তাহলে স্ক্যাপুলা দেখতে কেমন? দেখো তো স্ক্যাপুলা দেখতে তিন কোণাকার ত্রিভুজের মতো, তাই কিনা? এখন স্ক্যাপুলার তল কয়টা? তুমি যদি তাকায় দেখো, এইটা হলো একটা তল, ঠিক উল্টা পাশে হলো আরেকটা তল, এই যে একটা তল, উল্টা পাশে হলো আরেকটা তল। সো স্ক্যাপুলার দুইটা তল, একটা এই তলটা আর একটা উল্টা পাশে তল। এই বাড়ানো অংশটার নাম কি? অ্যাক্রোমিয়ন। ঠিক আছে? এখানে তাকায় দেখো আরেকটা বাড়ানো অংশ আছে, আমি অন্য কালার দিয়ে আঁকছি। এইখানে আরেকটা বাড়ানো অংশ আছে। এই এই বাড়ানো অংশটা, এই বাড়ানো অংশটার নাম হলো কোরাকয়েড। এটার নাম কি? কোরাকয়েড। তাহলে স্টেপুলায় কয়টা বাড়ানো অংশ? আমার ছোট ভাই আপুরা যদি বলতে চাও, মনে রাখতে হবে স্টেপুলায় মোট দুইটা বাড়ানো অংশ, একটা হলো অ্যাক্রোমিয়ন, আরেকটা হলো কোরাকয়েড। তুমি যদি তাকায় দেখো, এই অংশটা হলো আমাদের কোরাকয়েড, এবং তুমি যদি দেখো সেটা হচ্ছে এই অংশটা হলো আমাদের অ্যাক্রোমিয়ন। সো আমি তোমাদেরকে ছবি দেখে বুঝাই দিলাম। অ্যাক্রোমিয়নে কি যুক্ত হয়? অ্যাক্রোমিয়নে যুক্ত হয় আমাদের প্রিয় ছোট ভাই ক্লাভিকল। ক্লাভিকল যুক্ত হলো এই অ্যাক্রোমিয়ন। তো এবং দেখো আরেকটা ছোট্ট জিনিস, আমাদের এই হাতটার নাম হলো হিউমেরাস। যারা এই নামটা জানো না, তারা কালকে যেন কে প্রশ্ন করছিল, সাইদ বোরহান, হিউমেরাস কি জিনিস? আমাদের যে বাহু, এই যে হাত, তোমার এই হাতটার নাম হলো হিউমেরাস। সো এইগুলো একটু পড়ানোর জন্য এই অংশটা আমি একটু ডিটেইল পড়াচ্ছি। দেখো তাহলে হিউমেরাস কোন হাড়টার নাম? এই যে আমাদের বাহু অস্থির নাম কি? হিউমেরাস। দেখো তো এটা হলো হিউমেরাসের মাথা। কোথায় যুক্ত থাকে? স্ক্যাপুলাতে যুক্ত থাকে। স্ক্যাপুলার যেই জায়গায় এটা যুক্ত থাকে সেই জায়গাটার নাম হলো গ্লেনয়েড। সেই জায়গাটার নাম গ্লেনয়েড। তাহলে এই জায়গাটার নাম হলো গ্লেনয়েড গহ্বর। তাহলে হিউমেরাসের মাথা কোন হাড়ে যুক্ত থাকে? উত্তর হলো স্ক্যাপুলা। ক্লাভিকল কোথায় যুক্ত থাকে? উত্তর হলো স্ক্যাপুলা। ক্লাভিকলটা যুক্ত থাকে হলো অ্যাক্রোমিয়নে, আর হিউমেরাসের মাথাটা যুক্ত থাকে কোথায়? গ্লেনয়েড। নামটা আমি বাংলায় লিখে দিচ্ছি, গ্লেনয়েডে যুক্ত থাকে। কিভাবে যুক্ত থাকে? বইয়ের মধ্যে একটা অসাধারণ ছবি দেওয়া আছে, তুমি বইয়ের মধ্যে দেখলেও বুঝতে পারবা। এই দেখো, এই যে দেখো এইটা হলো আমাদের হিউমেরাস। এই যে লাল হিউমেরাস, হিউমেরাসটা কোথায় যুক্ত? স্ক্যাপুলায় যুক্ত। স্ক্যাপুলার কোন জায়গায় যুক্ত? স্ক্যাপুলার গ্লিনয়েড গহ্বরে। তাহলে তাকায় দেখো,
স্ক্যাপুলার গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক আটকানো থাকে। এই যে ছবিটা পড়াইলাম, এটা কিন্তু একটা $1,000,000 প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। আজকের পর প্রত্যেকটা বাচ্চাকে এই জিনিস পড়তে হবে, হিউমেরাস কোথায় আটকানো থাকে গ্লেনয়েড গহ্বরে। তোমাদেরকে গত ক্লাসে আমি একটা গল্প শুনিয়েছিলাম, ওই যে আমি খেলা দেখতে গেলাম বাংলাদেশ বনাম মালয়েশিয়া, একটা পুলিশের হাতে জয়েন্ট ডিসলোকেশন হয়ে গেল। ওই যে ডিসলোকেশন হয়ে গেল, তার অর্থ কি? হিউমেরাসটা ডিসলোকেশন হয়ে গিয়েছিল, তার হিউমেরাসের মাথাটা ওই জয়েন্ট থেকে সরে গিয়েছিল। এইটা খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে আশা করি আজকের পর আমার ছোট ভাইয়া আপনারা প্রত্যেকেই স্ক্যাপুলা থেকে তিনটা কথা মনে রাখবে, যে স্ক্যাপুলা একটা তিন কোণা অস্থি, এইটার একটা কোরাকয়েড প্রসেস থাকে, একটা অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে, ছবি দেখেই তো তোমাকে পড়াই দিলাম। আরেকটা কি থাকে? আরেকটা গ্লেনয়েড গহ্বর থাকে। বইয়ের মধ্যে দাগাই নাও, তিনটা কালার দিয়ে দাগাই নাও, কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়াল প্রসেস এবং গ্লেনয়েড গহ্বর। এই তিনটে জিনিসে পরীক্ষায় প্রশ্ন আসবে। আর তল থাকে কয়টা? দুইটা তল থাকে, ঠিক আছে? ওকে, একটা তল হলো আমাদের কোস্টাল তল। এখন তুমি বলবে যে ভাই কোস্টাল তল জিনিসটা কি? যাদেরকে পড়াচ্ছি আজকে তোমাদেরকে মোটামুটি এক্সট্রা জিনিসপত্র পড়ানো হচ্ছে, এত ডিপ লাগে না, তারপরে আমি পড়াচ্ছি। কোস্টাল কথাটা যেখানে পাবা, কোস্টাল মানে বুঝবা পরশুকা। এখন তুমি বলবা যারা প্রথম ক্লাস করছো জীবনে, এই জিনিস জীবনে যারা করনি, পরশুকা মানে রিব, রিব মানে বুকের পাঁজর। বুকের পাঁজর আছে না? কালকে আমরা পড়ছিলাম কিন্তু বুকের পাঁজর কি ধরনের অস্থি, কে বলতে পারবে? বুকের পাঁজর কি ধরনের অস্থি? রাজু আহমেদ, রাজু আহমেদ বলো। স্পঞ্জি। স্পঞ্জি অস্থি, সাবাস। তাহলে বুকের পাঁজর হলো স্পঞ্জি অস্থি। ভাইয়া অনেক নেট প্রবলেম, কাটাঘাই ইউনিভার্সিটিটা মামুনুর রশিদ, আল্লাহ সহ্য করবে না ভাইয়া, অনেক নেট প্রবলেম। বর্ণি পাটোয়ারি, কার নেট প্রবলেম আমি জানি না, আমার নেট প্রবলেম কিনা আমি সেটাও জানি না। তা যাই হোক, ব্যাপারটা আহামরি কিছু না। এই যে তলটা, যে তলটা দেখতে পাচ্ছ স্ক্যাপুলার, এই তলটাকে বলা হয় কোস্টাল তল। কারণ কি? কারণটা কিভাবে বুঝাবো? কারণ যদি বুঝাতে চাই তোমাদেরকে আমি, তাহলে একটা আরেকটা ছবি দেখাতে হবে, যার ফলে তুমি কারণটা পুরোপুরি বুঝতে পারবা। যদিও এত প্যারা নেওয়ার কিছুই নাই, এইটা একটা অসাধারণ ছবি। আমাদের স্ক্যাপুলা দেখতে কেমন, এই ছবি দেখার পর তোমার ব্রেনে আজীবনের জন্য সেট হয়ে যাবে। এই আমি শেয়ার করে দিলাম ছবিটা, তোমরা এখন 5 সেকেন্ডের মধ্যে সবাই দেখতে পারো। এই দেখো, এই যে সাদা অস্থিটা, এই হলো আমাদের স্ক্যাপুলা। এই হলো, এটা পেছন থেকে, পিঠের দিক থেকে ছবিটা তোলা হয়েছে। এই ছবিটা তোলা হয়েছে এবং এই তলটা হলো পিছনের তল, ভিতরের দিকে পাঁজরের সাথে যে তলটা, সেই তলটাকেই বলা হয় কোস্টাল তল। তাহলে একটা স্ক্যাপুলা একটা তিন কোণাকার অস্থি, যেটার একটা কোস্টাল তল থাকে, একটা গ্লেনয়েড গহ্বর থাকে, অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে, কোরাকয়েড প্রসেস থাকে। ঠিক আছে, আশা করি সব মনে থাকবে। ওকে, তাহলে হিউমেরাসের মাথাটা কোথায় আটকানো থাকে? ওকে, তাহলে হিউমেরাসের মস্তক গ্লেনয়েড গহ্বরে, হিউমেরাসের মস্তক আটকানো থাকে। ওকে, ঠিক আছে। এখন এই যে সামনের দিকের তলটা তোমাদেরকে যে ছবি দেখাচ্ছি, যেহেতু একটু পড়াচ্ছি বেশি, এই যে তলটা, এই যে তলটা পড়াচ্ছি, এই তলটাই কিন্তু সামনের দিক থেকে, এই ছবিটা কিন্তু সামনের দিক থেকে, এটা কিন্তু পেছন দিক থেকে না। এই যে তলটা, এটা একটা তল, তাই না? এই তলটাকে বলা হয় সাব স্ক্যাপুলার ফসা। সাব স্ক্যাপুলার ফসা। তো এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? যা যা প্রশ্ন আসতে পারে সব তোমাকে বুঝাই দিচ্ছি। দেখো লেখা আছে সম্মুখ তল, যেহেতু সামনের দিক থেকে, সম্মুখ তল পরশুকাগুলো বা বুকের পাঁজরের দিকে মুখ করে থাকে, এতে সাব স্ক্যাপুলার ফসা নামে একটি অবতল অংশ আছে। সো দ্যাটস ইট। তাহলে কি কি প্রশ্ন আসবে সুন্দর করে বলে দিই। তিন কোণা অস্থি কোনটা? উত্তর হলো স্ক্যাপুলা। 2 নাম্বার কথা, অ্যাক্রোমিয়াল প্রসেস থাকে কার? স্ক্যাপুলা। কোরাকয়েড প্রসেস থাকে কার? স্ক্যাপুলা। গ্লেনয়েড গহ্বর থাকে কার? স্ক্যাপুলা। গ্লেনয়েড গহ্বরে কি আটকানো থাকে? হিউমেরাসের মাথা। সাব স্ক্যাপুলার ফসা কিসের সাথে যুক্ত থাকে? উত্তর হলো পরশুকার সাথে। পরশুকার দিকে মুখ করে থাকে কোন ফসাটা? সাব স্ক্যাপুলার ফসা। এরই সাথে সাথে স্ক্যাপুলা থেকে তোমাদেরকে যা যা পড়ানো সম্ভব ছবিটার দিকে সব পড়াই দিলাম। ব্যাপারটা আহামরি কিছুই না, আশা করি কিছুটা মনে থাকবে। তো ব্যাপারটা খুবই সিম্পল। একটা যদি মোবাইলটার কথা চিন্তা করো, মোবাইলটা যদি স্ক্যাপুলা হয়, তাহলে মোবাইলে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে যে আমি লাইভ ক্লাসটা নিচ্ছি, এখানে লাইভের মধ্যে এটাই দেখা যাচ্ছে। যদিও আমাকে কর্নারে দেখা যায়, জুমে আমাকে একদম ফেসবুকে একদম ছোট করে রাখে, আমাকে আলাদা করে চেনাই যায় না। কিন্তু জুমে যারা ক্লাস করো তারা কিছুটা হলেও বড় করে দেখতে পাও। আমি জানি না এটা তোমাদের কাজে দেয় নাকি কাজে দেয় না, আমি ঠিক জানি না। আচ্ছা, তো এইটা হলো সামনের প্রান্তটাকে আমরা কি বলবো? সামনের প্রান্তটাকে আমরা বলবো সাবস্ক্যাপুলার ফসা। আর পেছনের প্রান্তটা ধরো, এই পেছনের প্রান্তটাকে আমরা বলবো
পেছনের তল। যদিও ওখানে একটা কথা বলা হয়েছে পেছনের প্রান্তটাকে কোরাকয়েড প্রসেস দ্বারা বলা হয়েছে, বাট পেছনের প্রান্তটাকে আমরা পেছনের তলই বলবো আপাতত, এইটুকু জানলেই হবে। সো তাহলে স্ক্যাপুলা পড়াই দিলাম, ক্লাভিকল পড়াই দিলাম। ক্লাভিকল থেকে শুধু একটা মজার জিনিস পড়াবো, মনে রাখতে হবে আমাদের বডির সকল অস্থির মজ্জা আছে, সবগুলো অস্থির ভেতরে মজ্জা আছে, একমাত্র ক্লাভিকলের ভেতরে মজ্জা নাই। অর্থাৎ মজ্জা বলতে ভেতরে যে ফাঁকা জায়গাটা, যেটা তুমি যখন হাড়াহাড্ডি খাও, যেটা টেনে নাও, টেনে ক্যালসিয়াম ফসফরাসটা খেয়ে ফেলো, একমাত্র ক্লাভিকল হলো সেই হাড় যেটার ভিতরে কোনো মজ্জা নেই। সো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সত্য মিথ্যা, ক্লাভিকলের ভিতরে মজ্জা নেই, তুমি বলবে যে কথাটা সত্য, ক্লাভিকলের ভিতরে মজ্জা নেই। এটা ক্লাভিকল অস্থির একটা ব্যতিক্রম ধর্মিতা। সো আমি তোমাকে পুরো জিনিসটা পড়াই দিলাম, আশা করি বক্ষ অস্থি চক্র এই জিনিসটা পুরোপুরি ইনশাল্লাহ মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, এখানে লাস্ট কথা দেখো, এখানে স্ক্যাপুলার কাটা। তো স্ক্যাপুলার কাটা, কাটা বলতে কাটা বলতে স্পাইন, স্পাইন বলতে উঁচু অংশ, স্পাইন বলতে বুঝবা উঁচু অংশ। স্পাইন গুলো দেখতে কেমন হয়? ধরো এটা একটা সমতল, এই সমতল যদি কিছু তীক্ষ্ণ উঁচু থাকে, এই জিনিসটাকে বলা হবে স্পাইন। তো পেছনে ছবিতে তোমাকে এত কিছু ছবি দেখালাম, একটা ছবি যদি খেয়াল করো, এই ছবিটাতে তোমরা একটু খেয়াল করো, এই যে এই ছবিটাতে ড্র করার সুযোগ আছে কিনা জানি না, আমি একটু ড্র করার চেষ্টা করি। এই দেখো এই অংশটা একটু উঁচু, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই অংশটা একটু কিন্তু উঁচু, বুঝাই যাচ্ছে এই অংশটা উঁচু, এই জায়গাটাকে বলা হয় স্পাইন। সো স্পাইন থাকে হলো পেছনের তলে, এই কথাটাও জানিয়ে দিলাম। এগুলো কোনোটাই আসবে না, আসবে হলো গ্লেনয়েড গহ্বর। আবারও বলে দিচ্ছি, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে, কোন হাড়ে থাকে, উত্তর হলো স্ক্যাপুলা। এবং স্ক্যাপুলা যে গ্লেনয়েড গহ্বরে থাকে, তোমাকে এই কথাটা মনে রাখতে হবে। এবং গ্লেনয়েড গহ্বর যে স্ক্যাপুলায় থাকে, তোমাকে এই কথাটা মনে রাখতে হবে, এবং এখানে হিউমেরাসের মাথা আটকানো থাকে। ওকে, ঠিক আছে। জাস্ট একটা বিষয় একটু সারিকা তাহসিন আমাকে একটু ক্লিয়ার করো তো। জি ভাইয়া। আচ্ছা, সাউন্ড একটু সমস্যা নেই তো? না ভাইয়া, আজকে অনেক ভালো। না, ঠিক আছে। যখন আমি জোরে ফ্যান চালু করতেছি তখন আসলে সাউন্ডের সমস্যা হচ্ছে কিনা সেটা জানতে চাই। এখন এখনো সমস্যা নেই। ঠিক আছে, আরো 10 সেকেন্ড পরে তুমি আমাকে বলবো সমস্যা আছে কিনা, তাহলে পুরোপুরি ফ্যান চালু রাখতে পারবো। মাঝে মাঝে ফ্যান অফ করছি, ভাবছি তুমি শুনতে পাচ্ছ না মনে হয়। জি ভাইয়া, অবশ্যই। এখন এখন ঠিক আছে? জি ভাইয়া। কোনো সমস্যা নেই? না, কোনো পরিবর্তন সমস্যা নাই? হলে আমি বলবো, হ্যান্ড রাইজ করব। ঠিক আছে, ওকে। এখনো কোনো সমস্যা নেই তো নাকি? না ভাইয়া। ফাইন, থ্যাংক ইউ সারিকা তাহসিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। সো স্ক্যাপুলার কাটা কোন দিকে থাকে? পেছনের তলে। তাহলে এই তো হয়ে গেল পড়া। সো আমি একটু ছোট্ট করে বলে দিই স্ক্যাপুলা সম্পর্কে কি জানতে হবে। স্ক্যাপুলা একটা বক্ষ চক্রের হাড়, নিজেকেই তুমি যদি নিজে জড়িয়ে ধরো তাহলে যেই হাড়ের সাথে তোমার পরিচয় হবে সেটাই হলো আমাদের স্ক্যাপুলা, পেছনের অংশে। হ্যাঁ, স্ক্যাপুলার দুইটা তল, একটাকে বলে কোস্টাল তল যেটা পরশুরার সাথে, আরেকটাকে বলে পশ্চাৎ তল। আচ্ছা, সেই পশ্চাৎ তল তো হলো, এখন কয়টা প্রসেস থাকে? দুইটা প্রসেস থাকে, একটা অ্যাক্রোমিয়াল প্রসেস আর একটা কি কোরাকয়েড প্রসেস। একটা গহ্বর থাকে যেই গহ্বরে হিউমেরাসের মাথা আটকানো থাকে। আশা করি সবার এই কথাটুকু মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, ডান। তাহলে বক্ষ অস্থি চক্র কিন্তু পড়ানো শেষ করে দিলাম। এইবার বাহুর অস্থি পড়াবো। দেখো বাহুর অস্থি, বোনস অফ দ্য আপার লিম্ব, খুবই দ্রুত পড়াবো। বাহু, বাহুকে তিনটা ভাগে ভাগ করা হয়, ঊর্ধ্ব বাহু, সম্মুখ বাহু এবং হাত। হাত কোন অংশটুকু আশা করি সবাই বুঝতে পারছো, এই নিচের অংশটুকুকে বলা হয় হাত। একদম উপরের অংশটুকু একটা হাড়, শুধুমাত্র হিউমেরাস, এইটা হলো ঊর্ধ্ব বাহুর অস্থি। আর মাঝখানে এই অংশটুকু আমাদের এইখান থেকে কনুই থেকে হাত পর্যন্ত, এই অংশটুকুকে বলে সম্মুখ বাহু। তো তুমি যখন মারামারি করো, তোমরা সবাই যখন দেখো কেউ যদি তোমাকে মারতে আসে, তুমি কোন অংশটা আগায় দাও? এই অংশটা কি আগায় দাও? সম্মুখ বাহু এগিয়ে দাও। আর এটা কি ঊর্ধ্ব বাহু, ঠিক আছে? এটা কিন্তু হাত না, আজকের পর থেকে এটাকে হাত বলা যাবে না। তাহলে আমরা তিন ভাগে ভাগ করবো, আবারও বলছি, ঊর্ধ্ব বাহু, সম্মুখ বাহু এবং হাত। তো সবার আগে পড়বো ঊর্ধ্ববাহু। ঊর্ধ্ববাহু অস্থির নাম কি? হিউমেরাস। একটাই হাড় থাকে, যার নামটা জানো না তার নামটা জেনে রাখো, হিউমেরাস। তোমরা তো সবাই জানো, আশা করি যে আমার ছোট ভাই আপুরা তুমি সবাই খুব বুদ্ধিমান, তোমরা আশা করি সবাই জানো হিউমার মানে কি। দেখি কেউ একজন আমাকে বলো, দেখি বলো তো নাজমিন, বলো তো হিউমার মানে কি? হিউমার হিউমার মানে কি? নাজমিন বলো তো হিউমার। নাজমিন বলতে পারছে না। হ্যাঁ বলো নাজমিন, বলো। আচ্ছা, ফাইয়াজ বলো। জি ভাইয়া, মেজাজ। হ্যাঁ, কি হিউমার মানে কি?
এটা হিউম্যান মানে ধাতু। আচ্ছা, ও একটা হিউমারের কথা বলছে। হিউমার মানে ধাতু, আচ্ছা সেটা আলাদা বিষয়। এমনি নরমালি ইংরেজি হিউমার মানে কি? পুপু বলো, পুষ্পিতা পুপু। নামটা এত সুন্দর, নামটা পড়লেই মনে হতে মন চায়। বলো। ভাইয়া মেজাজ। কি? হিউমার মানে মেজাজ। মেজাজ? কি বলতেছিস তোরা? ফুয়াদ সিয়াম বলো তো। ফুয়াদ সিয়াম বলো, ফুয়াদ সিয়াম বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। কি বলতেছিস জোরে বল। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ফুয়াদ বলো, হিউমার মানে কি? এতক্ষণ তো গুগল করে দেখতে পারতি। হিউমার মানে বলে মানসিক অবস্থা, হিউমার মানে বলে সে মানে কি লিখছে পোলাপান। ধর বেটা তোরা, তোদেরকে আর ধরবোই না, যা। তোরা একটা সহজ ইংলিশের বাংলা জানিস না। হিউমার মানে হলো হাসি তামাশা। হিউমার মানে হাসি তামাশা বা রসবোধ। বলে না ও খুব রসিক, খুব হিউমারাস। তো এই রসবোধ, এখন এই হারটা আমরা বলি না ও খুব হিউমারাস। তো এই যে ও খুব হিউমারাস, এই হলো সেই হিউমারাস। তো এই হারটাকে হিউমারাস বলা হয় কারণ তোমরা ছোট্টবেলায় সবাই খেলেছো। এই হারটার এই জায়গায় যদি একটা বাড়ি দেওয়া হয়, দুঃখিত, এইখানে, তাহলে দেখবে যে হাতটা ঝিনঝিন করে ওঠে। এবং হাতটা ঝিনঝিন করে উঠলে হাতটা যে এরকম তোমরা অনেকেই হয়তো বা জানো যে হাতের এই জায়গায় বাড়ি দিলে হাতটা ঝিনঝিন করে ওঠে, ফলে অনেকেই কিন্তু খুব মজা পায়। এবং তোমরা ছোটবেলায় সবাই এই খেলাটা খেলেছো। এই যেহেতু এই হাড়ের পাশে এমন একটা স্নায়ু আছে যেটাতে বাড়ি মারলে হাতটা ঝিনঝিন করে ওঠে, অনেকেই হেসে দেয়, সেই জন্য এই এই বোনটাকে বলা হয় হিউমেরাস। হিউমেরাস বা ফানি বোন। পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে আমাদের শরীরের ফানি বোন কোনটা, উত্তর হলো ফানি বোন হলো হিউমেরাস। যদি এটার সাথে তেমন ফানির কোনো সম্পর্ক নাই, তারপরও ওই যে ওই ব্যাপারটাকেই ফানি বলা হচ্ছে। ওই যে এখানে হাতের এই জায়গায় একটা বাড়ি টোকা দিলে হাতটা ঝনঝন করে ওঠা, এই বিষয়টাকে বলা হচ্ছে হিউমেরাস। আশা করি সবাই জিনিসটা বুঝতে পেরেছো। আশা করি সবার মনে থাকবে। এই জিনিসের সাথে পরিচিত না? ওই যে বাড়ি দিলে যে হাত ঝিনঝিন করে ওঠে, সবাই কথা বলতে পারবা, পরিচিত কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া ভাইয়া পরিচিত। জি ভাইয়া। ডিকশনারি দেখে তোরা মেজাজ মেজাজ বলতেছিস, ডিকশনারি দেখে মেজাজ মেজাজ বলতেছিস। ধর বেটা, তোরা তো দেখি পুরো নকলবাজ। মেজাজ অর্থে কোথায় হিউমার ব্যবহৃত হয় আমি জানি না। রকুনুজ্জামান রকুন বলতেছে। আচ্ছা ফাইন, এখন হিউমেরাস পড়াই দিব আমি। দেখো এই হিউমেরাস হারটা আমি তোমাদেরকে জাস্ট একটা ছবি দেখাই দিচ্ছি। একটা ছবি দেখলে হিউমেরাস খুব ভালো বোঝা যাবে, এটা আহামরি কিছুই না। হিউমেরাস হারটা দেখতে কেমন আমি একদম ইন ডিটেইল ছবি দেখাই দিচ্ছি, তাহলেই খুব ভালো মতো বুঝতে পারবা যে হিউমেরাস হারটা আসলে দেখতে কেমন। এবং হিউমেরাস সম্পর্কে পড়তে আমাদের 2 মিনিট সময় আমরা ব্যয় করবো হিউমেরাসের পেছনে। ইনশাআল্লাহ হিউমেরাস সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া নেওয়ার জন্য 2 মিনিট সময় ব্যয় করবো। ঠিক আছে, ওকে। প্রথমে হিউমেরাসের মাথা নিয়ে একটা আইডিয়া নেওয়া যায়। তো দেখো তোমরা সবাই, আশা করি সবাই দেখতে পাচ্ছ এখন এই যে কঙ্কালটা, এই কঙ্কালটার এই লাল অংশটা হলো হিউমেরাস। তোমাদের সবারই হাতের উপরের অংশটাকে বলে হিউমেরাস হাড়। ঠিক আছে, আশা করি সবাই পারবা। এটাকে বলা হয় হিউমেরাস। এবং দেখো হিউমেরাসের মাথাটা একটু গোল, এটাকে বলা হয় মাথা। এটাকে বলা হয় দেহ। আর নিচের এই যে এই অংশটা, সো নিচের এটাকে বলে নিম্ন প্রান্ত। হিউমেরাসের কি, এটা হলো হিউমেরাসের নিম্ন প্রান্ত। সো এইটুকু জানিয়ে দিলাম যে হিউমেরাসের এই ঘটনা। ঠিক আছে, আচ্ছা। এখন হিউমেরাসে আমাদের যে উঁচু পেশিটা, যে জায়গায় করোনার টিকা, যারা করোনার টিকা যেই জায়গায় দেয় সেটাকে বলা হয় ডেলটয়েড। এই ডেলটয়েড পেশিটা হিউমেরাসের সাথে যুক্ত থাকে। এই ডেলটয়েড পেশিটা হিউমেরাসের সাথে যুক্ত থাকে, সেজন্য হিউমেরাসের একটা উঁচু জায়গা থাকে। হিউমেরাসের সেই উঁচু জায়গাটাকে বলা হয় ডেলটয়েড রিজ। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে হিউমেরাস পেশিটা কোন জায়গায় যুক্ত থাকে। হিউমেরাস ডেলটয়েড পেশিটা হিউমেরাসের কোন জায়গায় যুক্ত থাকে, উত্তর হলো ডেলটয়েড রিজ। আমি তোমাদেরকে হিউমেরাসটা দেখতে আরো অন্যভাবে কেমন দেখায় সেটাও দেখা দিচ্ছি। এই যে ছবিতে তাকায় দেখো, একদম তো স্ক্রিনে দেখতে পাইলা, এই যে ডেল্টয়েড দেখো, এই অংশটা হিউমেরাসের উঁচু। তো এই উঁচু অংশটাকেই বলা হয় ডেল্টয়েড রিজ। তো পরীক্ষা প্রশ্ন আসবে ডেল্টয়েড রিজ কোথায় পাওয়া যায়, উত্তর হবে ডেল্টয়েড রিজ পাওয়া যায় হিউমেরাসে। বইয়ের মধ্যে দেখো সুন্দর করে লেখা আছে যে ডেল্টয়েড রিজ
মূল দেহের মধ্যভাগে পেশি সংযুক্তির জন্য খসখসে ডেলটয়েড রিজ আছে। তো এই লাইন পড়ে তো তুমি দুনিয়া কিছুই বুঝবা না, ব্যাপারটা আসলে কিছুই না। হিউমেরাসের মাঝামাঝি জায়গায় একটা উঁচু অংশ দেখো, এটা একটু ফোলা, সেই জন্য এটাকে বলা হয় ডেলটয়েড রিজ। ব্রিজ মানে কি? ব্রিজের ভাই হলো রিজ। তুমি ব্রিজ জানো? ব্রিজ, ব্রিজের একটা ভাই হলো রিজ। রিজ মানে হলো উঁচু অংশ, ছোট্ট টিলার মতো। রিজ মানে উঁচু অংশ। তাহলে ডেলটয়েড রিজ পাওয়া যায় কোন হাড়ে? উত্তর হলো হিউমেরাস। এখন হিউমেরাসের মাথার দিকে যদি আমরা তাকাই তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখা যাবে। তুমি যদি হিউমেরাসের মাথার দিকে তাকাও, আমি যদি তোমাদেরকে মাথাটা দেখাবার চেষ্টা করি, এমন দেখাবে, তাকায় দেখো, একদম বড় করে দেখাইলাম। তো তাকায় দেখো হিউমেরাসের গলা দুইটা, আমার গলা একটা, আমাকে কোপ দিলে একটা গলা আলাদা হয়ে যাবে, মুরগির গলা একটা, গরুর গলা একটা, কিন্তু হিউমেরাসের গলা কয়টা? হিউমেরাসের গলা দুইটা। দেখো একটা হলো সবুজ লাইন দিয়ে আঁকা, আরেকটা হলো বেগুনি লাইন দিয়ে আঁকা। যেটা বেগুনি লাইন দিয়ে আঁকা সেটাকে বলা হয় সার্জিক্যাল গলা, সার্জিক্যাল নেক। আর যেটা সবুজ লাইন দিয়ে আঁকা সেটাকে বলা হয় অ্যানাটমিক্যাল নেক। এখন গলা কাকে বলে? গলা মানে হলো মাথা এবং পুরো দেহের সংযোগ স্থলকেই তো বলা হয় গলা। এই হলো বল্টু, এই তাহলে বল্টু এই অংশটুকু হলো বল্টুর গলা। হিউমেরাসের জন্যও তাহলে আমরা যদি ছবিতে তাকাই, হিউমেরাসের এই অংশটুকু হলো মাথা, আর এটা হলো পুরো দেহ। সেজন্য এইটাকে অ্যানাটমিক্যালি, সবুজ অংশটাকে বলা হয় অ্যানাটমিক্যালি গলা, এটাই আসলে আসল গলা। কিন্তু দেখা যায় যে যদি তুমি অ্যাক্সিডেন্ট করো তাহলে এই জায়গায় মূলত হিউমেরাসটা বেশি ভেঙে যায়। তো মাথাটা বলা হয় যে এই অংশের জায়গাটা বেশি ভেঙে যায়, সেজন্য এটাকে বলা হয় সার্জিক্যাল গলা। এই অংশটা ভাঙলে তো সার্জারি করা লাগে বা অপারেশন করা লাগে বা ট্রিটমেন্ট নেওয়া লাগে। তো তাহলে হিউমেরাসের গলা কয়টা? মনে রাখতে হবে হিউমেরাসের দুইটা গলা, একটাকে বলে অ্যানাটমিক্যাল গ্রিবা, আরেকটাকে বলে সার্জিক্যাল গ্রিবা। দুর্ঘটনায় কোন অংশটাতে ফাটল ধরে? সার্জিক্যাল গ্রিবা। ঠিক আছে, সো দ্যাটস ইট। তোমাদেরকে আমি মেইন পড়াই দিলাম। তাহলে হিউমেরাসের দুইটা গলা, একটাকে বলে অ্যানাটমিক্যাল গ্রিবা, গ্রিবা মানেই হলো গলা। আশা করি সবাই মনে রাখতে পারবে, এগুলো যারা বুঝবা না কোনো ব্যাপার না, বেসিক যা বুঝাচ্ছি সেটুকু বোঝার চেষ্টা করলেই হবে। আর অ্যানাটমিক্যাল গ্রিবাও থাকে। তো তাহলে এই তো পড়াই ফেললাম। ডেলটয়েড রিজ কোন হারে থাকে? আশা করি ইনশাআল্লাহ উত্তর করতে পারবা। ওকে, যেই প্রসেসে যাচ্ছি, এখানে এখানে একটু ছোট নিচের দিকে তাকায় দেখো, হিউমেরাসের নিচের অংশ তিনটা জিনিস থাকে। একটাকে বলা হয় এপিকন্ডাইল, কন্ডাইল, ক্যাপিচুলাম, ট্রকোলিয়া। এখন শোনো, তোমরা যারা ক্লাস করছো, এইটুকু বলে দিই, এই তথ্যগুলো এই পর্যন্ত গত 10 বছরে একটাও আসে নাই, এই পর্যন্ত একবারও আসে নাই। শুধুমাত্র এটা আমি কিন্তু কোনো স্টার দেই নাই। এই অংশের দুইটা জিনিস স্টার, একটা সার্জিক্যাল গ্রিবা 5 স্টার, পরীক্ষা আসতে পারে যে দুর্ঘটনায় কোন অংশটাতে ফাটল ধরে। আর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ডেলটয়েড রিজ কোন হারে থাকে, এটাও 7 স্টার। এই দুটো জিনিস পরীক্ষায় আসবে। এপিকন্ডাইল, কন্ডাইল, ট্রকোলিয়া, ক্যাপিচুলাম, এই জিনিসগুলা হিউমেরাসের সাথে জড়িত। তুমি এই কথাটা মনে রাখলেই হবে, এগুলো হিউমেরাসের নিম্ন প্রান্তে থাকে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে হিউমেরাসের নিম্ন প্রান্তে কোনটা থাকে না। নামগুলা 2 থেকে 3 বার পড়বা। আমি যখন তোমাদের মতো ছোট্ট ছিলাম, তোমাদের চেয়ে একটু বড় ছিলাম, মেডিকেল কলেজে পড়তাম, আমি কিন্তু তখন এই জিনিসগুলো আমার ভালো মতো মুখস্থ হয়েছিল, এবং তখন এই বারবার পড়ার ফলে আমার মুখস্থ হয়েছে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে হিউমেরাসের নিম্ন প্রান্তে কোনটি থাকে না, এই 4টা নামের বাইরে যা থাকবে সেটাই দাগাই দেবা। নাম 4টা পড়লেই হবে, এখান থেকে আমার কোনো প্রশ্ন আসবে না, আমি পার করে চলে যাচ্ছি। তো হিউমেরাস থেকে তাহলে এই জানাই দিলাম। এবার সম্মুখ বাহু এই অংশটুকু, এখানে দুইটা হাড় থাকে, তুমি টাচ করলে নিজেও বুঝতে পারবা। এইখানে দেখো একটা শক্ত এবং এইখানে দেখো একটা শক্ত, দুই পাশে দুইটা শক্ত। একটাকে বলে রেডিয়াস, একটাকে বলে আলনা। ছবির দিকে তাকায় দেখো, এখানে দুইটা হাড়, আলনা, রেডিয়াস। এখন কোনটা আলনা কোনটা রেডিয়াস, হাতটা যদি এইভাবে করো, আমি হাতের সামনে মুখের সামনে নিলাম, আশা করি সবাই দেখতে পাচ্ছ। বুড়া আঙ্গুলের দিকে যে হাড়টা, বুড়া আঙ্গুলের দিকে এই হাড়টার নাম হলো রেডিয়াস, ছোট আঙ্গুলের দিকেটা হলো আলনা। তো আলনা হলো ছোট আঙ্গুলের দিকে আর রেডিয়াস হলো বুড়ো আঙ্গুলের দিকে। এটা তোমাদেরকে বোঝার জন্য বলে দিলাম। বইয়ের ভাষায় বলা হয় আলনা হলো ভেতরের দিকে থাকে, অন্তর্ভাগের অস্থিতি হলো আলনা, এবং বাইরের অস্থিতি হলো অন্তর্ভাগের অস্থিতি আলনা। তার মানে বাইরের অস্থিটা কি? বাইরের অস্থিটা হলো রেডিয়াস। তাহলে এই যে আলনা থাকে ভেতরের দিকে, ছবির দিকে তাকায় দেখো, আলনা থাকে ভেতরের দিকে আর রেডিয়াস থাকে বাইরের দিকে। এটা মনে রাখার উপায় কি? আলনা আমাদের ঘরের ভেতরে থাকে, আর রেডিও নিয়ে তো তুমি দিন দুনিয়া সব জায়গায় ঘুরতে পারবা। এফএম রেডিও নিয়ে তো তুমি সারা দুনিয়া ঘুরে বেড়াইতে পারবা, বা যেই রেডিওই হোক তুমি তো সারা দুনিয়া ঘুরে বেড়াতে পারবা। আলনা নিয়ে কিন্তু সারা দুনিয়া ঘুরতে পারবা না। তো যাই হোক, এখন এই যে আলনা, এগুলা তোমাদেরকে যে বুঝতে হবে, বুঝে উল্টায় ফেলতে হবে, ব্যাপারটা মোটেই তা না। তবে এই আলনাতেও বেশ কিছু প্রসেস আছে, সেই জিনিসটা জানাটা গুরুত্বপূর্ণ। পরীক্ষায় অলরেডি প্রশ্ন আসছিল, এইটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলনাতে কোন কোন প্রসেস আছে।
করোনয়েড প্রসেস, অলিগক্রেনন প্রসেস, কয়টা প্রসেস? করোনয়েড, অলিগক্রেনন, ঠিক আছে, এবং নিচের দিকে স্টাইলয়েড প্রসেস। তাহলে আলনা একটা, কিন্তু প্রসেস কয়টা? প্রসেস তিনটা। বইয়ের মধ্যে সবাই আলাদা করে লিখে নিবা, আলনার মধ্যে তিনটা প্রসেস। আলনায় তিনটা অক্ষর, তিনটা প্রসেস। করোনয়েড, স্টাইলয়েড, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অলিগক্রেনন। কেন আলাদা করে লিখে দিলাম? তোমরা ছোট মানুষ, তোমাদের ব্রেনের ভিতরে ঢুকবে না, মনে রাখার একটা উপায় আছে। অলিগক্রেনন, করোনয়েড, স্টাইলয়েড, ওকে স্টাইল, বা মনে রাখতে পারো আলনা, আলনার স্টাইলটা ওকে। আরো মনে রাখার অনেক উপায় আছে, যেগুলো তুমি ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই হলো আলনার তিনটা প্রসেস। পরীক্ষা প্রশ্ন আসছিল অলিগক্রেনন প্রসেস কোথায় থাকে, উত্তর হবে অলিগক্রেনন প্রসেস থেকে আলনায়। আশা করি নাম তিনটা মনে থাকবে, বইয়ের মধ্যে দেখো সুন্দর করে দেওয়া আছে, আলাদা করে তিনটা দাগাই দিলাম, অলিগক্রেনন প্রসেস, করোনয়েড প্রসেস, স্টাইলয়েড প্রসেস, ঠিক আছে। স্টাইলয়েড প্রসেসটা তো তুমি এখন, অলিগক্রেনন এবং স্টাইলয়েড এখনই তোমাকে আমি দেখাই দিব তোমার হাতে, তুমি আর কোনোদিন ভুলবা না। সবাই হাতটা এমন করো, নিজে এরকম করো, ইয়েস ফাইন। আমি এখানে দিদারুলকে দেখতে পাচ্ছি। সো এই যে ছোট্ট কেনি আঙ্গুল থেকে নিচের দিকে নেমে আসো, দেখো এই জায়গাটা উঁচু হয়ে আছে, দেখো এই যে আমার এই জায়গাটা উঁচু, দেখো তোমারও এই জায়গাটা উঁচু হয়ে আছে। এই যে উঁচু জায়গাটা, এটার নামই স্টাইলয়েড প্রসেস, এটার নামই স্টাইলয়েড প্রসেস। তো আলনার নিচের প্রান্ত এটা, সো এটা হলো আমাদের স্টাইলয়েড প্রসেস। এইবার বুড়ো আঙ্গুলের দিক থেকে নিচে নেমে আসো, এই সাইডেও দেখবা যে একটা এই জায়গাটা একটু উঁচু, এই জায়গাটাও একটু উঁচু, সো এটার নামও স্টাইলয়েড প্রসেস। সো ওই পাশে যে রেডিয়াস, রেডিয়াসেরও কিন্তু একটা স্টাইলয়েড প্রসেস আছে। রেডিয়াসের প্রসেস কয়টা? রেডিয়াসের প্রসেস একটা, রেডিয়াসের একটাই প্রসেস, সেটাই হলো স্টাইলয়েড প্রসেস। তো তাকায় দেখো, রেডিয়াসের কিন্তু একটা স্টাইলয়েড প্রসেস থাকে। যারা এই ক্লাসগুলো করবে না তারা কিন্তু এই জিনিসগুলো বুঝতেও পারবে না। তাহলে তোমার হাতের মধ্যে দুইটা প্রসেস, এক পাশে আলনার, এক পাশে রেডিয়াস, তুমি দেখেন মাত্র ধরলা। অলিগক্রেনন প্রসেস দেখতে চাও? ব্যাপারটা খুবই সহজ। সো দেখো হাতটাকে এরকম সোজা করো, দেখো এই এই দেখো হাত এইভাবে আমার চলে গেল, এখানে কিচ্ছু নাই। তুমি হাতটাকে বাঁকা করো, দেখবে কিছু একটা উঁচু অংশ এই জায়গায় ফুলে উঠতেছে। এই দেখো একটা উঁচু অংশ ফুলে উঠবে, নিচ থেকে মনে হচ্ছে কোথা থেকে জিনিসটা বের হয়ে আসলো। এই যে উঁচু অংশটা, এইটাকে বলে অলিগক্রেনন প্রসেস। দেখো এই যে, হ্যাঁ দিদারুল যেটা নাড়ছে সেটাই অ্যাকচুয়ালি, তোমরা সবাই যদি নাড়তে পারো দ্যাট ইজ কল্ড অলিগক্রেনন প্রসেস। সো তাহলে দুইটা প্রসেস তো তোমাকে চোখের সামনেই দেখাই দিলাম। করোনয়েডটা ভাই দেখানো যাবে না, কারণ করোনয়েড তোমার ভেতরের দিকে থাকে। তো এই আলনা হাড়টা দেখতে কেমন, আলনা হাড়টা দেখতে কেমন, এইখানে তাকায় দেখো। অলিগক্রেনন প্রসেসের একটা ছবি দেখাচ্ছি তোমাদেরকে আমি, ব্যাপারটা খুবই সুন্দর একটা ছবি। অলিগক্রেনন প্রসেস তুমি যেটা নাড়লা, ছবিটা যদি খুব একটা রেজুলেশন ভালো না, কিন্তু তোমাদের সবাইকে আমি দেখাই দিচ্ছি। এই তাকায় দেখো, এইটা তুমি নাড়লা আসলে এই জিনিসটা, এই যে উঁচু অলিগক্রেনন, এটা একটা দেখো ঠোঁটের মতো, তাই না? দিস ইজ কল্ড অলিগক্রেনন প্রসেস। সো যাই হোক, এইটা আসলে তুমি নাড়লা, এটা তোমাকে বোঝানো খুবই কঠিন আমার জন্য, তারপরও আমার যারা স্টুডেন্ট এখানে যারা ক্লাস করলা, এটুকু মনে রাখতে বলবো যে আলনার তিনটা প্রসেস, রেডিয়াসে কয়টা প্রসেস? একটা, নাম কি? স্টাইলয়েড প্রসেস। রেডিয়াসে শুধু স্টাইল আছে, কিন্তু আলনার স্টাইলটা হলো ওকে, অলিগক্রেনন এবং করোনয়েড, সেইটা মনে রাখলেই পড়া হয়ে গেল। যাই হোক, ঠিক আছে, ওকে, এখানে এটুকু শেষ করি। সম্মুখস্থিত থেকে এইটুকুই পড়তে হবে, এর বেশি কিছু আসলে পড়তে হবে না। বাকি যে তথ্যগুলো আছে, বাকি বেশ কিছু জিনিস তুমি বুঝবা না, সেই জিনিস যেটা বুঝবা না সেটা আমি বলছি, আর কোনো কিছুই পড়তে হবে না। যেটা বুঝবা না সেটা মেডিকেলে চান্স পেলে বাকিটা বুঝবা। বাকিটা বোঝানোর জন্য তোমার এই বয়সে দরকার নেই, তারপর যা পড়াইলাম সেটা একটু বেশি পড়াইলাম, আর কোনো কিছু লাগবে না। এইবার আমরা হাতে চলে আসবো। সো দেখো, আমরা বলেছি যে মোট বাহুতে হলো 30টা অস্থি, তাকায় দেখো বাহুতে হলো 30টা অস্থি। এই 30টা অস্থির মধ্যে হিউমেরাস একটা, রেডিয়াস একটা, আলনা একটা, যোগ করলে হলো 3টা। তাহলে 30 বিয়োগ 3 কত হয়? 27। এই 27টা অস্থি থাকে হলো হাতে। তো আমি এখন তোমাদেরকে হাত সম্পর্কে পড়াই দিব। এই 27টা অস্থি থাকে হলো হাতে। তো হাতের এই অস্থিগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। যারা এখনো জানো না, তাহলে হাতে হাতে কয়টা অস্থি? 27টা। হাতের অস্থিগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। হাতের প্রথম ভাগটার নাম হলো কবজির অস্থি। কবজিতে থাকে 8টা অস্থি। তারপরে থাকে মেটাকার্পাল,
মেটাকার্পাল হলো 5টা, তাহলে 8 5 13, আর তারপরে আমাদের আঙুলগুলা, আঙুলে থাকে ফ্যালাঞ্জেস, এটা খুবই গুরুত্বপূর্ণ পড়া। ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস থাকে হলো 14টা। একটু হিসাবটা বুঝে নাও। কবজির অস্থিকে বলা হয় কার্পাল, কার্পাল অস্থি 8টা, মেটাকার্পাল 5টা, আর ফ্যালাঞ্জেস 14টা। তাহলে কত হলো? 8 5 13 আর 14 কত? 27। দেখো ছবিতে দেখা যাচ্ছে, আমি তোমাদেরকে বইয়ের মধ্যে খুব সুন্দর ছবি দেওয়া আছে, বইটা দেখলেই পড়া হয়ে যাবে। তাহলে হাতে টোটাল কয়টা অস্থি? হাতে টোটাল 27টা অস্থি। ছবির দিকে তাকায় দেখো, এই হলো আমাদের হাত। তো কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, তাহলে হাতে টোটাল কয়টা অস্থি? বইয়ের মধ্যে লিখে রাখো, কার্পাল 8টা, মেটাকার্পাল 5টা, 8 5 13, ফ্যালাঞ্জেস 14টা, 8 5 13 আর 14 হলো 27। আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ। সো হ্যান্ড বোনস আশা করি পুরোপুরি পারা যাবে। তুমি যদি আরো ভালো ছবি দেখতে চাও, অবশ্যই তুমি সার্চ দিবা হলো গুগলে সার্চ দিলে তুমি খুব ক্লিয়ারলি ছবিগুলো পেয়ে যাবা, তুমি আরো বহু ছবি দেখতে পারবা। আপাতত লাস্টবারের মতো তোমাদেরকে বোঝানোর জন্য এখানে একটা অসাধারণ ছবি আমি নামাইছি, তুমি যদি তোমাদেরকে দেখানোর জন্য এই ছবির দিকে তাকায় দেখো কি সুন্দর। তাকায় দেখো, এই যে বেগুনি কালারের যেগুলা, এখানে এবিসিডি ইএফ, এবিসিডি ঠিক আছে ভাই, আমি মেডিকেল অ্যাডমিশন রেকর্ডেড ক্লাস নিতে চাই, এখন কি করতে হবে, কিভাবে, কিংবা সেটা তুমি, আচ্ছা আজকে জুম আইডি পাসওয়ার্ড শুধুমাত্র যারা পেইড ব্যাচ নিচ্ছে তাদের জন্য দেওয়া হয়েছে, যারা ফ্রিতে কাজ করছে ফেসবুকে ফ্রি করো আজকে। তাকায় দেখো, এইগুলাকে বলা হয় কার্পাল অস্থি। ওকে, এই হলো কার্পাল, এই 5টা হলো মেটাকার্পাল, ছবির দিকে তাকায় দেখো। আর এই যে এগুলো হলো ফ্যালাঞ্জেস, দেখো কি সুন্দর করে লেখা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। ঠিক আছে, তো কার্পাল কয়টা? 8টা, মেটাকার্পাল কয়টা? 5টা, ফ্যালাঞ্জেস সব মিলায় কয়টা? 14টা। তাহলে যোগ করলে কত হবে? 27। এইভাবে পড়ানোর পরেও তুমি যদি না পারো তাহলে আমার জন্য খুবই কঠিন, আমি বোঝানো আমার জন্য। এই যে দেখো ফ্যালাঞ্জেস গুলো গুনতে পারবে, আমাদের আঙ্গুল এখানে 3টা, এখানে 3টা, এই যে ভাগ তো দেওয়াই আছে, এখানে 3টা, এখানে 3টা, 3 4 12, বুড়ো আঙ্গুলে 2টা, 3 4 12 আর 2 14, এটা তো সবাই জানো নাকি? তাহলে এই যে আঙ্গুলগুলোতে কয়টা অস্থি, কয়টা করে? 14 পারা যাবে? আশা করি নিজের বডি সম্পর্কে আজকে ক্লিয়ারলি আইডিয়া পাইলা। এই আঙ্গুলগুলোতে সবাই গুনতে পারো একবার, এখানে দেখো 1 2, তারপর 3 4 12, তাহলে হয়ে গেল। বুড়ো আঙ্গুলে যে ছোট একটা ফ্যালাঞ্জেস কম আছে। এখন তাহলে কার্পাল অস্থি কাকে বলা হয়? কবজির অস্থিকে বলা হয় কার্পাল অস্থি। কয়টা থাকে? 8টা থাকে, আমি পড়াইলাম। এই চ্যাপ্টারের 1000 স্টার, আমি এই পুরা বইয়ে 1000 স্টার মনে হয় না কোনো কিছুতে দিয়েছি, এই টপিকটাতে 1000 স্টার দিলাম, কারণ কার্পাল অস্থি এবং টার্সাল অস্থি আসলেই 1000 স্টারের টপিক। 1000 স্টার মানে 1000 স্টার, 1000 মানে এটা পরীক্ষায় আসবেই। তোমাদের বড় ভাই যখন পরীক্ষা দিয়েছিল এই প্রশ্নটি পরীক্ষায় আসছিল, নিচের কোনটা কার্পাল নয়। তো এই প্রশ্ন অলরেডি গত 20 বছরে মিনিমাম 4 থেকে 5 বার আসছে। তুমি 2021-এ পরীক্ষা নাও বা 2022-এ পরীক্ষা দাও, যে বছরই তুমি পরীক্ষা দাও এই প্রশ্ন কিন্তু আসবে। যারা ক্লাস করছো, প্রহ্লাদ, এই প্রশ্ন কিন্তু আসবে। উপমা, এই প্রশ্নটা কিন্তু আসবে। কার্পাল অস্থিগুলোর নাম, সংখ্যা কয়টা? 8টা। নাম কি কি তাকায় দেখো, নামগুলো দেখো, স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, ট্র্যাপেজিয়াম, ট্র্যাপেজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। সো স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, ট্র্যাপেজিয়াম, ট্র্যাপেজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। যারা বাপের জন্য প্রথমবার এগুলো শুনছো তারা একটু পরে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারো যে ভাই মাপ চাচ্ছে, এগুলো আমাকে আর পড়াইয়েন না, অনেক হয়েছে ভাই, বুঝলাম যে কোচিং করতেছি মেডিকেলে, তাই বলে যা ইচ্ছা তাই পড়াবেন। হ্যাঁ, এই জিনিস আমি যা পড়াচ্ছি দেখো, আমি 5 বার বলবো, তোমরা তো এখানে এখন জুমে আছো, একসাথে বলা যায় না, কিন্তু যখন তুমি অফলাইনে ক্লাস নেই তখন স্টুডেন্ট 30 সেকেন্ডের মধ্যে মুখস্থ করে ফেলে। কিভাবে মুখস্থ করে? নিজে নিজে আমার সাথে একবার করে বলে। দেখো তোমরা চাইলে আমার সাথে বলতে পারো, স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম। সবাই নিজে নিজে ঘরে বসে একবার করে বলো, দেখবে ব্রেনের মধ্যে পড়া হয়ে গেছে। স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম। দেখে দেখেই বলো, বই দেখে দেখেই বলো, স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, ট্র্যাপেজিয়াম, ট্র্যাপেজয়েড, ক্যাপিটেট, হ্যামেট।
trapezium, trapezoid, capitate, hamate. Scaphoid, lunate, triquetral, pisiform, trapezium, trapezoid, capitate, hamate. Scaphoid, lunate, triquetral, pisiform, trapezium, trapezoid, capitate, hamate. Scaphoid, lunate, triquetral, pisiform, trapezium, trapezoid, capitate, hamate. কি সুন্দর একটা ছন্দ। সো তুমি এটা একা একা পড়ে ফেলবা, এখন তোমার কাজ। আমি তোমাকে ধরে ধরে পড়াই দিলাম, আমি চাই তুমি এটা সুন্দর মতো মুখস্থ করো। এটার জন্য অসংখ্য সূত্র আছে, আমি চাই তুমি কোন সূত্র ছাড়াই এটা মনে রাখার চেষ্টা করো। স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। আমি চাই তুমি জিনিসটা সূত্র ছাড়াই মনে রাখার চেষ্টা করো। এগুলোকে বলা হয় কার্পাল অস্থি, কবজির অস্থি। না ধরতে পারবা আমাদের যে কবজি আমরা যে ভাঁজ করি, আশা করি সবাই দেখতে পাচ্ছ, এই যে এই জায়গায় এই অস্থিগুলো আছে। হ্যাঁ, এই যে এই অস্থিগুলোতে আমরা ভাঁজটা করতেছি, এগুলো হলো কবজির অস্থি। কবজি আশা করি তোমরা সবাই জানো। সো কবজিতে কয়টা অস্থি থাকে? 8টা। এগুলোকে বলে কার্পাল অস্থি। আরেকবার পড়াচ্ছি, স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। মজা করে মনে রাখবা। এই তো হয়ে গেল। সূত্র আছে অনেক, আমি সূত্র শিখাবই না। আমাদের লেকচার নোটে দেখবো সূত্র দেওয়া আছে, একটা ফালতু সূত্র দেওয়া আছে, শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। মানে তাকে খুবই সুন্দর দেখাচ্ছে, তাকে ক্যাচ করার চেষ্টা করো। ওই সূত্র ওখান থেকে পড়ে নিবা। আমি ওই সূত্র শিখাবই না, আমি শিখাবো এই সূত্রটা। তারপরও একটা সূত্র শিখেই ফেলো। এটা হলো স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। না, আমি সূত্র শিখাবো না, তুমি নামটাই মনে রাখার চেষ্টা করো, তাহলে বেশি কাজ দিবে। পরীক্ষা হলে দেখা মাত্র বুঝতে পারবা। ঠিক আছে? ওকে। সো কবজির অস্থি পড়াই দিলাম। করতলের অস্থির নাম কি? করতল, হাতের তালু। করতল মানে কি? হাতের তালু। করতলের অস্থির নাম মেটাকার্পাল। কয়টা থাকে? প্রত্যেক হাতে 5টা, দুই হাতে কয়টা? 10টা। আঙ্গুলের অস্থির নাম কি? ফ্যালাঞ্জেস। পরীক্ষা কিন্তু এটাই প্রশ্ন আসবে। প্রত্যেক আঙ্গুলে কয়টা করে থাকে? 3টা। বুড়ো আঙ্গুলে কয়টা থাকে? 2টা। তাহলে সব মিলে আঙ্গুলের অস্থি কয়টা থাকে? টোটাল 14টা। এই পড়া হয়ে গেল। ওকে, একইভাবে পায়ে যদি চলে যাই, আমরা যদি পায়ে চলে যাই, চরণ একইভাবে আমাদের যেমন উপরে হাত, নিচে কিন্তু চরণ। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তোমাদের আশা করি সবার মনে আছে, তিনি আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা। আশা করি তোমাদের সবার মনে আছে রবীন্দ্রনাথ ঠাকুর যে জাতীয় সঙ্গীত লিখেছিলেন, মাগো তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমাদের জাতীয় সঙ্গীতের শেষের যে কয়েকটা চরণ আছে, সেই চরণে এই লাইনটা দেওয়া আছে নাকি? মাগো তোমার চরণ দুটি, না না, এটা জাতীয় সঙ্গীতের লাইন না, দুঃখিত। এটা একটা রবীন্দ্রসঙ্গীতের একটা লাইন, মাগো তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। তো তিনি তাকায় দেখো, তিনি কিন্তু পুরো এই কথাটা বলেন নাই যে মাগো তোমার পা দুটি বক্ষে আমার ধরি, কারণ পুরো পা তুমি তোমার বুকে ধারণ করতে পারবে না, পা তো অনেক বড় লম্বা, চরণ তো ছোট্ট। তোমার বুকে মানুষ তোমার বুকে চরণ রাখতে পারবে। তো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাংলার উপরে খুব ভালো নলেজ রাখতেন, সেই জন্য কিন্তু তিনি পায়ের অংশটুকুকে চরণ বলেছেন, যেটাকে আমরা বলি ফুট। তো চরণের কয়টা অংশ? চরণে 3টা অংশ। গোড়ালি, যেটা কিনা কবজির মতো, পদতল, যেটা কিনা করতলের মতো, আঙুল তো আঙুল। তো এইখানেও তাকায় দেখো, আঙুলের কয়টা অস্থি থাকে? পায়ের আঙুলের অস্থিগুলো হলো ফ্যালাঞ্জেস, একই নাম, তবুও একই নাম। কয়টা থাকে? টোটাল 14টা। এখানে কয়টা? হাতের মধ্যে কয়টা? 14টা। ওখানে ছিল কার্পাল, এখানে হলো টার্সাল। পদতলের অস্থির নাম, দুঃখিত, ওখানে ছিল মেটাকার্পাল, এখানে হলো মেটাটার্সাল। সো মেটাটার্সাল কয়টা? 5টা। পদতলের অস্থির নাম কি? মেটাটার্সাল। প্রত্যেক পায়ে কয়টা করে? 5টা। তাহলে কত হলো? 8 5 13। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, হাতে যদিও 27টা অস্থি, চরণে কিন্তু 27টা অস্থি না, চরণে কিন্তু 26টা অস্থি। এটাই কিন্তু মজা। আমাদের ওখানে যেমন কার্পাল 8টা, পায়ে সেই কার্পালের বদলে থাকে টার্সাল। টার্সাল কিন্তু 8টা না, টার্সাল কিন্তু 7টা। এই 7টার মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় সেজন্য অহরহ আসে। তাহলে টার্সাল কয়টা? টার্সাল হলো 7টা, ফ্যালাঞ্জেস 14টা, এই হয়ে গেল 26টা। তো আমার ছোট ভাইয়া প্রত্যেকটা যারা ক্লাস করছো, 112 জন প্লাস 173 জন, 300 জন যাদেরকে পড়াচ্ছি, প্রচন্ড গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসবে। টার্সাল কয়টা? এই যে আমি যাই কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু বেদ বাক্য, এগুলো বেদ বাক্যের মতো গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। টার্সাল কয়টা? 8টা জায়গায় আসলে কিন্তু তুমি চান্স পাবে না, গ্যারান্টি দিলাম। তো ওইখানে অলরেডি আমরা পড়ে ফেললাম। দেখি ক্লাস শেষে কে আমাদেরকে নামগুলো ভিডিও অন করে বলতে পারবে। স্কেফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, এগুলা কি? কার্পাল অস্থি। কয়টা? 8টা। টার্সাল অস্থিগুলোর নাম দেখো, 7টা। ক্যালকেনিয়াস, ট্যালাস, কিউবয়েড, নেভিকুলার, 3টা কুনিফর্ম। নামগুলো দেখো, ক্যালকেনিয়াস এই নামটা আগের দিনই পড়াইছিলাম, ট্যালাস, কিউবয়েড, নেভিকুলার,
তিনটা কিউনিফর্ম। এইটা মনে রাখার একটা সূত্র শিখাই দিচ্ছি, না হলে তুমি পাগল হয়ে যাবা, এত জিনিস ব্রেক ড্যান্স দিয়ে মনে রাখা যায় না। সূত্রটা হলো টিসি এনসি 3সি। কি সুন্দর একটা সূত্র দেখো। টিসি বলতে টেলাস, ক্যালকেনিয়াস, নেভিকুলার, কিউবয়েড, কুনিফর্ম। এখন ভাই নামগুলো মনে রাখা তোমার জন্য যতটা কঠিন আমার জন্য ততটা কঠিন ছিল। আমি এই জিনিস নাম মনে রেখে চান্স পাইছি, ঠিক আছে? ওকে, ও দুঃখিত, রবীন্দ্রনাথ না, দ্বিজেন্দ্রলাল লিখেছেন, দ্বিজেন্দ্রলাল রায়। থ্যাংক ইউ সো মাচ। মাগো তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্মদিন এই দেশে মরি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মনিরুল, আমি ভুল বলেছি। ধন ধন্য পুষ্প ভরা, থ্যাংক ইউ সো মাচ। মিয়া মারিয়া সিকদার, অবশ্যই ভর্তি হওয়া যাবে অগাস্ট ব্যাচে, অবশ্যই 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 ভর্তি হওয়া যাবে, ঠিক আছে? তো টিসি এনসি 3সি এই জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এগুলো হলো টেলাসের নাম। পরীক্ষায় কি প্রশ্ন আসবে? খুবই সহজ প্রশ্ন, যাদের বুদ্ধি আছে বুঝতে পারছো যে তিনটা বলবে নিচের কোনটা কার্পাল অস্থি না, তিনটা কার্পালের নাম দিবে আর একটা টার্সালের নাম দিবে। নিচের কোনটা টার্সাল অস্থি না, তিনটা টার্সালের নাম দিবে একটা কার্পালের নাম দিবে। তো নামগুলো এমন ভাবে মনে রাখতে হবে যাতে আজরাইল আসার সময় যদি জিজ্ঞাসা করে কোনটা কার্পাল আর কোনটা টার্সাল, তুমি যাতে তখনও ভুল না করো। আজরাইল আসলো, তুমি আজরাইল আসার পরেও যাতে ভুল না করো, এটাই হলো গুরুত্বপূর্ণ কথা। তো এর সাথে সাথে চরণের অস্থি পড়াই দিলাম। এইবার পায়ে চলে আসো। পায়ে আমাদের উপরে যেমন ঊর্ধ্ববাহু, এখানে কিন্তু ঊর্ধ্বপা। ঊর্ধ্বপায়ের অস্থি নাম হলো ফিমার। আমাদের যেমন হিউমেরাস, ছবি দিকে তাকায় দেখো হুবহু একই রকম দেখতে। ফিমার আমাদের দেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? ফিমার। এটা আমাদের দেহের সবচেয়ে লম্বা অস্থি। গতদিন বলিয়েছিলাম যে ফিমার দিয়ে মেডিকেল কলেজগুলোতে মারামারি করা হয়। এটা এত শক্তিশালী অস্থি, এটা যদি তোমার মাথায় মারা হয় তো মাথা ফেটে যাবে, এতটাই শক্তিশালী অস্থি। তো ফিমার আমাদের দেহের সবচেয়ে বড় অস্থি। তুমি যদি ফিমারের দিকে তাকাইতে চাও, জাস্ট নিজের উরুর দিকে তাকায় দেখো, নিজের উরুর দিকে তাকায় দেখো, যার উপরে প্যান্ট পরে আছো ওইটাই আমাদের ফিমার। সো ফিমারকে একটু ধন্যবাদ দাও যে তোমার ফিমারটা তোমাকে এতদিন ধরে ক্যারি করতেছে, তোমার এত বড় ওজন বহন করতেছে। সো নিজেকে একটা শাবাশি দাও যে এই হলো তোমার ফিমার। তোমার শরীরে কয়টা ফিমার? দুই পাশে দুইটা ফিমার। ওকে, এখন ফিমারের কি কি অংশ আছে? পরীক্ষায় আর কোনো প্রশ্ন আসবে না। একটা কথা মনে রাখতে হবে, ফিমারের একটা বড় অংশ যেটা নাম ট্রোকেন্টর। পরীক্ষায় প্রশ্ন আসবে যে ট্রোকেন্টর কার থাকে, উত্তর হলো ফিমার। নামটা মনে রাখবা, ট্রোকেন্টর কার থাকে? ফিমারে থাকে। এই তো, ডান। দেখো হিউমেরাসেরও এপিকন্ডাইল ছিল, ফিমারেরও এপিকন্ডাইল আছে, সেই জন্য এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো পরীক্ষা আসে না। আবারও বলছি এগুলো আহামরি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? এখন ফিমারের নিচের অংশে দেখো এখানে একটা গোল অংশ আছে, এটাকে বলে প্যাটেলা। তুমি যদি প্যাটেলা দেখতে চাও, তোমরা তো সবাই বসে বসে ক্লাস করছো তাই না? হাঁটুর মধ্যে হাত দাও। হাঁটুর মধ্যে হাত দিলে দেখবে একটা জিনিস উঁচু হয়ে আছে। হাঁটুর মধ্যে হাত দিয়ে যে অংশটা উঁচু হয়ে আছে সেই অংশটার নামই হলো প্যাটেলা। প্যাটেলা হলো আমাদের বডির একটা হাড়, যেই হাড়টা ফিমারের নিচে যুক্ত থাকে, ফিমারের নিচে। এই ধরনের কোনো হাড় কিন্তু আমাদের ঊর্ধ্ব বাহুতে নাই। যেহেতু এই ধরনের কোনো হাড় আমাদের ঊর্ধ্ব বাহুতে নাই, সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে প্যাটেলার ছবি দেখাই দিচ্ছি যাতে পুরোপুরি ব্রেনের মধ্যে পুরোপুরি আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়। সেই জন্য কিন্তু আমাদের একটা টার্সাল অস্থির সংখ্যা কম, কারণ এখানে একটা প্যাটেলা নামক একটা অস্থি জায়গা করে নিয়েছে। তো আমি তোমাদেরকে সবার সাথে শেয়ার করছি, এই ছবিটার দিকে তাকায় দেখো। এই হলো আমাদের প্রিয় প্যাটেলা, সবুজ। উপরেরটা হলো ফিমার, নিচেটা হলো টিবিয়া, চিকনটা হলো ফিবুলা। তাহলে আমাদের পায়ে কি অস্থি আছে? ফিমার আছে, টিবিয়া আছে, ফিবুলা আছে। ভাইয়া ডেইলি ক্লাস করার জন্য কি কোনো কোর্সে ভর্তি হওয়া যাবে? আউলিয়া খাতুন ভর্তি হওয়া যাবে, অ্যাডভান্স মেডিকেল কোর্স অগাস্ট ব্যাচে ভর্তি হওয়া যাবে,
অগাস্ট ব্যাচে ভর্তি হওয়া যাবে, পেইড ব্যাচ কিভাবে সেটা একটু বলবেন প্লিজ। সেটার জন্য তুমি ডিএমসি ডিমার্স এর পেজে চলে যাও। আউলিয়া পেজে, আমাদের যে পেজে আছো সেই পেজে দেখো কতগুলো বর্ণনা দেওয়া আছে, যে কোনো একটা বর্ণনা থেকে টাকা পাঠায় তুমি কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা, ইনশাআল্লাহ তোমার কাজে লাগবে। দেখো প্যাটেলা দেখতে কি সুন্দর, একটা ছোট্ট গোলাকার অস্থি, সাইড থেকে দেখলে এটাকে কেমন লাগে সেটাও দেখাই দিচ্ছে, দেখো কেমন দেখায়। যারা ক্লাস করছো তারা কিন্তু প্যাটেলা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে আজকে। দেখো সামনে থেকে দেখতে এমন, সাইড থেকে দেখতে ওই যে উঁচু অংশ, এটা কি বলে হাঁটুর ডিম। সব বলে না মারে তো হাঁটুর ডিম ভাঙি দিব, তো ওই যে মেরে হাঁটুর ডিম ভাঙতে চায় ওটা আসলে প্যাটেলা ভাঙতে চায়। তো প্যাটেলা তাহলে কোথায় থাকে? ফিমারের নিচের দিকে থাকে, ফিমারের প্রান্তে। তাহলে প্যাটেলা নামে একটা অস্থি থাকে। এই প্যাটেলা অস্থিটা একটা সিসাময়ের অস্থি। এখন আল্লাহর মুমির বান্দারা প্রশ্ন করবে, ও হুজুর এই সিসাময়ের অস্থি কাকে বলে? কালকে হাসরের ময়দানে যদি সিসাময়ের অস্থি থেকে প্রশ্ন আসে, তুমি তো বলবা হুজুর সিসাময়ের অস্থি তো পড়ার নাই, সিসাময়ের অস্থি কিভাবে পারবো? তো এখানে তাকায় দেখো সিসাময়েড। তো তোমাকে বুঝতে হবে যে এখানে অয়েড কথাটা আছে, অয়েড শব্দের অর্থ হলো মতো, সিসাম শব্দের অর্থ তাহলে সিসামের মতো। এখন তুমি বলবা যে হুজুর তাহলে সিসাম জিনিসটা কি? তোমাদেরকে আমি গুগল করতে বলবো। হুজুর দেখো তোমাদের হুজুর তোমাদের জন্য গুগল করলো, গুগল করে তাকায় দেখো সিসাম বলতে খেসারির ডালকে বোঝানো হয়। তাহলে সিসাম বলতে কি ডাল? খেসারির ডাল। খেসারির ডালের একটা দানা দেখতে দেখতে যেমন সিসাময়ের অস্থির, ওই যে প্যাটেলা তোমার প্রিয় প্যাটেলা, ওই প্যাটেলাও দেখতে একই রকম। সবাই বলেন ঠিক কিনা? নিজে নিজে জায়গায় বসে সবাই বলেন ঠিক। ঠিক আছে, তাইলে এটা দেখতে, এটাকে নাম কেন সিসাময়েড? কারণ এটা দেখতে সিসামের মতো। সিসাম মানে হলো তোমার খেসারির ডাল, ডালের একটা দানার মতো। বাট এইটা দিয়ে তো সংজ্ঞাটা বোঝা যাবে না, সিসাময়েড অস্থি কাকে বলে। আমরা সবাই জানি যে অস্থির জন্ম হয় তরুণাস্থি থেকে, অস্থির জন্ম হয় তরুণাস্থি থেকে। প্রত্যেকটা অস্থি শুরুতে তরুণাস্থি ছিল, তুমি যখন মায়ের পেটে ছিলা, তারপর সেখান থেকে আস্তে আস্তে সিসাময়েড অস্থির জন্ম হয়, তারপর সেখান থেকে আস্তে আস্তে সকল অস্থির জন্ম হয়। কিন্তু সিসাময়েড অস্থির কাহিনীটা হলো আলাদা। ঈসা নবী যেমন বাবা ছাড়াই জন্মগ্রহণ করেছিল, তেমনি আমাদের শরীরে এমন একটা অস্থি আছে যেই অস্থিটা তোমার তরুণাস্থি থেকে জন্ম নেয় না, এইটা জন্ম নেয় পেশির টেন্ডন থেকে। তুমি এখন বলবা হুজুর পেশির টেন্ডন থেকে কেমনে জন্ম নেয়? এইটা বোঝানো আমার জন্য একটু কঠিন, তারপরও এইটুকু বলতে পারি যে তোমরা জানো যে হাড়ের মধ্যে মাংস বা গোস্ত বা পেশি লাগানো থাকে টেন্ডনের মাধ্যমে। তো এই টেন্ডন গুলা যখন হাড়ের মধ্যে টান দেয়, হাড়টাকে যখন নড়ানোর জন্য টান দেয়, তখন এই টানের ফলে অনেক সময় দেখা যায় যে হাড়ের একটা অংশ উঁচু হয়ে যায় পেশির টানের ফলে। তো বলা হয় যে এই প্যাটেলা নামক যে অস্থিটা, যেটা জন্ম হয়েছে আমাদের যে কোয়াড্রিসেপস মাসল, গতকালকে তোমাদেরকে আমি পড়াইছি কোয়াড্রিসেপস পেশি যেটা কিনা আমাদের হাঁটুকে প্রসারিত করে, সেই কোয়াড্রিসেপস পেশির টানের ফলে এটার জন্ম, সেই পেশির টেন্ডন দ্বারা এটার জন্ম। সেটা যখন হাড়ের মধ্যে কন্টিনিউয়াস টানতে থাকে, তখন হাড়টা একটু ফুলে গিয়ে বা হাড় থেকেই নতুন হাড়টার জন্ম হয়। সো এইটা একটা ব্যাপারটা একটু জটিল কনসেপ্ট, তারপর বোঝাবার চেষ্টা করলাম। এই অস্থি প্যাটেলা একটি সিসাময়েড অস্থি, এর উৎপত্তি পেশির টেন্ডন থেকে। তো এটার উৎপত্তি কিন্তু তরুণাস্থি থেকে না, এর উৎপত্তি কিন্তু টেন্ডন থেকে। তো কেন টেন্ডন থেকে সেটা বোঝাবার চেষ্টা করলাম। এটা টানের ফলে জন্ম হয়, জন্মের পর থেকে এটা শুরু হয় এবং খুব দ্রুত এটা ডেভেলপ হয়ে যায় বাচ্চাদের পায়ে। বাচ্চা যখন পা নড়ানড়ি করে তখন এই সিসাময়েড অস্থি ডেভেলপ হয়ে যায়। ঠিক আছে, তো তাহলে এইটা সিসাময়েড কেন নাম আমি পড়াই দিলাম। এবং এই সিসাময়েড অস্থির কারণ যে আমাদের পায়ে টার্সাল অস্থি কিন্তু 8টা না, টার্সাল অস্থি 7টা। তো এরই সাথে সাথে সিসাময়েড থেকে যা যা প্রশ্ন আসা সম্ভব, মনের মধ্যে যা যা প্রশ্ন আসতে পারে সব পড়াই দিলাম। লাস্ট কথা, টিবিয়া ফিবুলা, ওইখানে যেমন ছিল রেডিও আলনা, এই জায়গায় টিবিয়া ফিবুলা। মোটা অস্থিটার নাম হলো টিবিয়া, ছবি তো আমি তোমাদেরকে মাত্র দেখাইলাম। এই যে মোটা হাড়টা, এই মোটা ব্যক্তির নাম টিবিয়া, দেখতেই পাচ্ছ মোটা ব্যক্তির নাম টিবিয়া। আর চিকনা ব্যক্তির নাম হলো ফিবুলা। ফিবুলাটা দেখতে চিকন একটা লাঠির মতো। তোমরা সবাই স্কুল কলেজে দুই একবার মাইর খেয়ে থাকবা শিক্ষকের চিকন লাঠি দিয়ে।
এই ফিবুলাটা হলো সেই চিকন লাঠির মতো। গাজী আজমল স্যার জীবনে বহু মাইর খেয়েছেন নিশ্চয়ই, সেই জন্য তিনি ফিবুলাকে দীর্ঘ ষষ্ঠীর মতো তুলনা করেছেন, দুঃখিত জ্যোষ্ঠীর মতো। জ্যোষ্ঠী মানে কি জিনিস, এই জিনিস শুধুমাত্র তিনিই জানেন। এটা এমন একটা বাংলা শব্দ যেটার কোনো অর্থ আমি জানি না, তবে আমি বিভিন্ন জায়গায় শুনেছি যেটার অর্থ হলো চিকন লাঠি। যদিও আমি বাংলা বিশারদ নই, জ্যোষ্ঠী মানে চিকন লাঠি কিনা আমি জানি না। নিশ্চয় গাজী আজমল স্যারকে তার শিক্ষক জ্যোষ্ঠী দিয়ে মাইর দিত, তবে জ্যোষ্ঠী বলতে বোঝানো হয় পাতলা চিকন লাঠির মতো। এরই সাথে সাথে তোমাকে আমি পড়িয়ে দিলাম ফিবুলা। ফিবুলা দেখতে কিসের মতো, টিবিয়া দেখতে কিসের মতো, এই হলো কথা। লাস্ট জিনিস পড়াই দিব। তোমরা সবাই জানো মুসলমানদের পায়ের টাকনুর উপরে কি পড়তে হয়, প্যান্ট পড়তে হয়। একটা হাদিস আছে, কোন ব্যক্তি যদি অহংকার করে পায়ের টাকনুর নিচে হাদিস পরে, কি বলে, সরি দুটো হাদিস তো বলবে না, প্যান্ট, পায়ের টাকনুর নিচে প্যান্ট পরে, তাহলে তাকে কি করা হবে? এ তো আমি জানি না, হাদিসের বাকিটা তো জানি না। কেউ জানো নাকি? কেউ যদি অহংকার করে পায়ের টাকনুর নিচে, ওকে আমিনুল রাহাত জানে, দাঁড়িয়া এই বেটা খুব ভালো ইসলাম জানে, বল। ভাইয়া বলা হয়েছে কেউ যদি টাকনুর নিচে প্যান্ট পরে ওই অংশটা জাহান্নামে যাবে, তার মানে ওর জাহান্নামে পুরো যাবে, শরীরটাই যাবে। তার পুরো শরীরটাই চলে যাবে জাহান্নামে। শুধুমাত্র টাকনুর নিচে প্যান্ট পরার জন্য তুমি জাহান্নামে চলে যেতে পারো। যদিও এখানে একটা শর্ত আছে, তুমি অহংকার করে, যদিও এটার ব্যাখ্যা আমি জানি না, আলামিন রাহা তুমি জানো নাকি ব্যাখ্যা, যে কেন শুধুমাত্র প্যান্ট পরার জন্য একটা মানুষকে কেন জাহান্নামে নিবে? না ভাইয়া, এখানে সাইন্টিফিক নাকি অনেক ব্যাখ্যা আছে যে এই জায়গায় নাকি একটি কি হরমোন তৈরি হয়। এগুলো মানে 100% ভুয়া ব্যাখ্যা। এই জিনিস আমি বহুবার পড়েছি। এইগুলো হলো মুসলিম কিছু গণ্যমান্য মুসলমান আছে যারা ধর্মের সাথে বিজ্ঞানকে মিলাতে চায়, এরা সবকিছুতে বিজ্ঞানের একটা ব্যাখ্যা বানাতে চায়। এরা মনে করে এটা খুব পণ্ডিত। ওইখানে হরমোনের হটাও নাই, পায়ের টাকনুর মধ্যে হরমোনের হটাও নাই, যেটার জন্য সূর্যের আলো দরকার, এই ধরনের পুরা ভুয়া। সেইটা না, সেটা তো আলাদা বিষয়। তুমি আমাকে বলো যে জাহান্নামে কেন নিবে, হরমোন আছে কিনা, সেটা তো না শারীরিক। ভাইয়া ওইরকম কিছু জানি না। তো এইটার ব্যাখ্যাটা আমি জানি না, দেখি যে কোনো একটা হুজুরকে জিজ্ঞাসা করতে হবে। কারো কি ব্যাখ্যা জানা আছে নাকি? জানা থাকলে একটু লাভ দিতে পারো। কে জানে লাভ দিয়েছে কে একজন, জানো কে সে? কে কে জানে, কে জানে ওটা? ওকে, ইয়েস, জারির। বলো জারির, তুমি জানো? ভাই অহংকারের কারণে, আসলে অহংকারটা আসলে আল্লাহ তাআলার চাদর, সেটা নিয়ে টানাটানি করা যাবে না, ওই জন্য নিচে মানে টাকনুর নিচে পড়াটা অহংকারের মতো একটা লক্ষণ। কেন টাকনু নিচে পড়লে অহংকারের লক্ষণ হবে কেন? মানে এটার সাথে অহংকারের কি সম্পর্ক? মানে এটাই আসলে মানে হাদিসে বর্ণনা করা হয়েছে যে এটা আসলে অহংকার বশত মানুষ মানে পড়ে থাকে, এটা আসলে কেন এটা অহংকার আহ, বশত কেন পড়ে থাকবে, এটাই তো জানতে চাচ্ছি। এটার সাথে অহংকারের কি সম্পর্ক? মানুষ এটা দিয়ে অহংকার করে। মানুষ অহংকার করে তুই একটা ছোট লোক, আমার দেখ কত টাকা পয়সা, দিস ইজ কল অহংকার। টাকনুর নিচে একটা গরিব লোক প্যান্ট করতে পারে, এখানে অহংকারের কি আছে? আমি সেটাই জানতে চাচ্ছি। তোমার জানা আছে? যাই হোক, ধর্ম নিয়ে আমি বাড়াবাড়ি করবো না, মোটেই কোনো ইচ্ছা নেই আমার। যাই হোক, এই আলোচনা আসলো কেন? টাকনু, তোমাদের সবার টাকনু আছে, দেখি বলো তো টাকনু কয়টা? জিনিয়া, তোমার টাকনু আছে কিনা বলো তো? নাকি মেয়েদের জন্য এই হাদিসটা প্রযোজ্য না? এটা কি শুধু ছেলেদের জন্য নাকি? কিন্তু টাকনু আছে তো ভাইয়া মেয়েদেরও টাকনু, আছে। এই তোমার টাকনু আছে কিনা বলো? আছে ভাইয়া। ওকে, আজকে থেকে ডিএমসি ডিমার্স এর বাচ্চারা টাকনুকে আর টাকনু বলবে না, তারা টাকনুকে বলবে হলো ম্যালিওলাস। কি বলবে? টাকনুর মেডিকেল টার্ম কি, টাকনুর বইয়ের নাম কি? ম্যালিওলাস। সবাই সবার ম্যালিওলাস। পায়ের দিকে একবার তাকাও, দেখো একটা টাকনু হলো ভেতরের দিকে, তাই না? আরেকটা টাকনু হলো বাইরের দিকে। তার মানে বুঝতে হবে একটা টাকনু যেটা ভেতরের দিকে, অর্থাৎ যেটা বুড়া আঙ্গুলের দিকে, সেটা হলো টিবিয়ার টাকনু। আর যেটা বাইরের দিকে, যেটা কেনি আঙ্গুল বা ছোট্ট আঙ্গুলের দিকে, সেটা হলো ফিবুলার ম্যালিওলাস, ফিবুলার টাকনু। তাহলে দুইজনেরই কিন্তু ম্যালিওলাস থাকে। হাতে যেমন স্টাইলয়েড প্রসেস ছিল, তোমাদের সবাইকে স্টাইলয়েড প্রসেসটা আমি বুঝাই দিলাম, একইভাবে পায়ে কিন্তু ম্যালিওলাস থাকে। হাতে যেমন স্টাইলয়েড প্রসেস, পায়ে কিন্তু ম্যালিওলাস। জিনিয়া কি বুঝতে পারলা? যারা যারা কি বুঝতে পেরেছো যা পড়াইলাম? জি ভাইয়া। ফাইন যারা, ঠিক আছে। তুমি কোথা থেকে কথা বলছো? দেশের কোন প্রান্ত থেকে? ভাইয়া ঢাকা থেকে। কোন কলেজ? লালমাটিয়া মহিলা কলেজ। তোমার বাড়ি কি মোহাম্মদপুর? জি ভাইয়া। দেখছো কিভাবে বুঝলাম? স্যার ওই যে মানে ভাইয়া ওই যে লালমাটিয়া মহিলা কলেজ দেখে বুঝেছেন। যত লালমাটিয়া মহিলা কলেজ সবাইকে মোহাম্মদপুরে থাকে নাকি?
হ্যাঁ না স্যার, না ভাইয়া, মেবি আইডিয়া করেছেন। আরে কি বলবি যে ভাইয়া আপনি সব পারেন কারণ আপনি হুজুর, আমি হুজুরের মতো পড়াচ্ছি, হুজুরে জানবে না সব? কি তুই কি দেখি ভাইয়ের প্রশংসা করে না। ওকে ফাইন। সো টাকনুর অপর নাম কি? ম্যালিওলাস। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে ম্যালিওলাস পাওয়া যায় কোন হাড়ে? ম্যালিওলাস পাওয়া যায় টিবিয়া এবং ফিবুলায়। ওই যে ম্যালিওলাস, তাহলে দেখো টিবিয়ার নিম্ন প্রান্তে ম্যালিওলাস থাকে, ফিবুলার নিম্ন প্রান্তে কিন্তু ম্যালিওলাস থাকে। ম্যালিওলাস তাহলে মানে কি টাকনু। আজকের পর থেকে ম্যালিওলাস কোথায় থাকে এই জিনিস কখনই ভুল করবা না। আশা করি প্রত্যেকে খুব ভালো মতো এই জিনিস পারবা। ইনশাআল্লাহ বলে ফেলো সবাই, ইনশাআল্লাহ বলে ফেলো। যারা এখানে মুসলমান ধর্মের আছো তারা তো এগুলো খুব ভালোই জানো, যারা হিন্দু ধর্মের আছো তোমরা মোটেই কষ্ট পেও না ছোট ভাইয়া আপনারা। এটা জাস্ট বোঝানোর জন্য, তোমরা সবাই যেহেতু জানো যে পায়ে টাকলো, সেটা বোঝানোর জন্য শুধুমাত্র আমি উদাহরণটা টানলাম। আশা করি তোমরা আমার উপরে মন খারাপ করবে না বা রাগ করবে না। তো এর সাথে সাথে আমি তোমাদেরকে টিবিয়া পড়াই দিলাম, ফিবুলা পড়াই দিলাম, ফিমার পড়াই দিলাম, নিম্ন নিম্ন পায়ের অস্থি সবই পড়াই দিলাম। থাকলো বাকি একটা জিনিস, সেটা হলো শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অস্থি চক্র নিম্নাঙ্গে কয়টা অস্থি? নিম্নাঙ্গে তাহলে 31টা করে 62টা, এটা আগেই পড়াইছি আমি। 62টার মধ্যে 60টা তো পড়া শেষ, কারণ 2 পা পড়ায় শেষ করে ফেললাম। এইবার হলো শ্রোণী অস্থি চক্র, যেটার অপর নাম পেলভিক গার্ডল। ইংলিশটা কিন্তু তোমরা পড়ছো কিনা জানি না, আবারও বলে দেই, একটা হলো পেক্টোরাল গার্ডল আর একটা হলো পেলভিক গার্ডল। আবারও বলে দেই, কানটা খুলে শুনে রাখো, পরীক্ষার জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ, প্রচন্ড গুরুত্বপূর্ণ। শ্রোণী অস্থি চক্রের কয়টা হাড়? একটা একটা করে 2টা। এই হলো সেই 2টা হাড়, এই হলো একটা, এই হলো একটা। এই হাড়গুলোর বাংলা নামটা খুবই সুন্দর। এই বাংলা নাম হলো নিতম্বাস্থি, নিতম্বের অস্থি। ইংরেজি আরেকটা নাম আছে হিপ বোন। তাহলে হিপ বোন কয়টা থাকে? প্রত্যেক পাশে একটা করে, 2 পাশে মোট 2টা। 2টা নিতম্বাস্থি, এটাই আমাদের নিতম্ব তৈরি করে। যার উপর তুমি বসে আছো এখন সেটা কি বলা হয়? নিতম্ব। যাই হোক, নিতম্ব মানে কেউ যদি না বুঝো, বাংলা ভাষায় বাংলা লিখে গুগল করে সার্চ দিবা। এর চেয়ে ভালো বাংলা আঞ্চলিক ভাষাটা আমি বলতে চাচ্ছি না, কারণ আমার একটা শিষ্টাচার আছে। আমি সেই শিষ্টাচারকে কখনোই কখনোই সেটা আমি পার করবো না। তো যাই হোক, নিতম্বাস্থি কয়টা? 2 পাশে 2টা। 2টা নিতম্বাস্থি মিলিত হয়ে গঠিত হয় একটা শ্রোণী চক্র। এখন এই নিতম্বাস্থি একটা করে, তাই না? একটা নিতম্বাস্থির মধ্যে আবার 3টা অস্থি থাকে, যারা 3জন মিলে তৈরি করে একটা নিতম্বাস্থি। ব্যাপারটা খুবই মজা। তার মানে ওখানে 3টা অস্থি ছিল ছোটবেলায়, তারা 3জন মিলে একটা হবে, হওয়ার পরে তার নাম হবে হিপ বোন। সেই 3টা অস্থির নাম কি কি? ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। তোমরা এই নামগুলো সবাই জানো। ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, আশা করি তোমরা সবাই এই নামগুলো জানো। ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস, এই নামগুলা ভাই জানলেই হবে। এই নাম 3টা পড়লেই হবে, এখানে আহামরি কিছুই নাই। এই নাম 3টা তুমি শুধু কষ্ট করে পড়বা, পড়লেই হয়ে গেল। একটা বড় ছবি তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি, এই ছবিটা দেখলে আর এখান থেকে তেমন কিছুই পড়তে হবে না। ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস বলতে কি বোঝায় পুরোপুরি বুঝতে পারবা। ঠিক আছে, এই ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস দেখতে কেমন? ওকে, খুব সুন্দর একটা ছবি আছে, তুমি এই ছবির দিকে তাকায় দেখো সবাই। আরে এটা তো খুব পচা হয়ে যাবে ছবিটা, তারপরে এটাই এটাই দেখে। এই দেখো, দেখতে পাচ্ছ? এইটা একটা নিতম্বাস্থি, এইটা একটা নিতম্বাস্থি, 2 পাশের এই 2টা হলো নিতম্বাস্থি। নিচে যে ফিমার যুক্ত, এখানেও তাকায় দেখো, নিতম্বাস্থির মধ্যে কিন্তু ফিমারের মাথা, ওইখানে স্কেপুলার গ্লেনয়েড গহ্বরে ছিল হিউমেরাসের মাথা, এইখানে কিন্তু ফিমারের মাথা লাগানো থাকে। পরীক্ষায় এই লাইনটাই আসবে। এইখানে একটা গহ্বর থাকে যেটার নাম হলো অ্যাসিটাবুলাম। এই অ্যাসিটাবুলামে ফিমারের মাথা আটকানো থাকে। তাহলে এই যে অ্যাসিটাবুলামের নাম দেওয়া আছে দেখো, এখানে অ্যাসিটাবুলাম, এই জায়গায় ফিমারের মাথাটা আটকানো থাকে, এই হলো ফিমার। সো গ্লেনয়েড গহ্বরে আটকানো থাকে হিউমেরাসের মাথা, আর এইখানে আটকানো থাকে কিন্তু ফিমারের মাথা। এই কথাটা কিন্তু তোমাদেরকে অবশ্যই ছোট ভাই আপুরা বুঝতে হবে। অ্যাসিটাবুলাম এই জিনিস কিন্তু বোঝাটা ফরজে আইন, এই জিনিস না বুঝলে কিন্তু হবে না, নামটা মুখস্থ করতে হবে। খুব একটা ভালো ছবি আমার কাছে নাই, আমি যদিও চেষ্টা করতেছি একটা ছবি দেখানো, কতটুকু দেখতে পাচ্ছি জানি না। ওকে, ফেসবুকে কে কি কমেন্ট করছে সেইটা একটু চেক করি। ফেসবুকে বেশ কিছু হুজুরের আবির্ভাব হয়েছে, কমেন্ট গুলো আসতেছে না কেন? আচ্ছা, ফেসবুকে কমেন্ট দেখতে পাইলে পড়তেছি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, এখানে রাকিব সুলতান রাফি, ও একটা সুন্দর কমেন্ট করেছে, কমেন্টটা আমার মোটেই পছন্দ হয়নি। তো দেখো, এই যে ফিমারের মাথাটা এই জায়গায় আটকানো, এই যে এটা যে চকচক করতেছে এই জায়গাটা, এইটা হলো ফিমারের মাথা। ভিতরে ঢুকে আসে যে গহ্বরটাতে, সেই ফাঁকা জায়গাটাকে বলা হয় অ্যাসিটাবুলাম। পরীক্ষা প্রশ্ন আসবে অ্যাসিটাবুলাম কোথায় থাকে? উত্তর হলো অ্যাসিটাবুলাম থাকে কোথায়? শ্রোণী অস্থি চক্রে। আরো সহজ করে বললে কোন জায়গায় থাকে অ্যাসিটাবুলাম?
ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিসের সংযোগ স্থলে অ্যাসিটাবুলাম নামের একটা অগভীর অংশ আছে। অগভীর মানে অতটা গভীর না। এর মধ্যে ফিমারের মস্তক আটকানো থাকে। সবাই বলো মারহাবা। তাহলে এরই সাথে সাথে হিউমেরাসের মাথা, হিউমেরাসের মাথা আটকানো থাকে কোথায়? গ্লেনয়েড গহ্বরে। ফিমারের মাথা আটকানো থাকে অ্যাসিটাবুলাম গহ্বরে। এরপরেই আসলে মিলাদে হুজুর কি ধরে ফেলে? হুজুর আল্লাহুম্মা সাল্লি আলা ধরে ফেলে, এরকম একটা টান দিয়ে মোটামুটি আল্লাহুম্মা সাল্লি আলা ধরে ফেলে। বাঙালিরা কিন্তু কোনো আরবি বুঝে না। আমরা যে আরবি পড়ি, কুরআন শরীফ পড়ি, হাদিস শুনি, এগুলো কিচ্ছুই বুঝি না। শুধুমাত্র বাঙালিরা টান বুঝে, টান। যারা মসজিদে নামাজ পড়তে চাও তোমরা সবাই জানো হুজুর কোন টানটা দিলে এরপরে নামাজের জন্য উঠে দাঁড়াইতে হবে। একটা টান দেয় না, যে এরপর ওই টানটা দেওয়ার পরে আমাদের এখানে নামাজের জন্য উঠে দাঁড়াইতে হবে। সবাই ওই টানটার জন্য শুধু অপেক্ষা করে, বাকি কি বলতেছে হুজুর কারোই কিছু যায় আসে না এবং কেউ কিছুই বুঝে না। একইভাবে যখন মিলাদে একটা টান থাকে, শেষের একটা টান, ওই টানটা দেওয়ার পরেই সবাই আল্লাহুম্মা সাল্লি আলা ধরে ফেলে। তো যাই হোক, তাহলে অনলাইন মিলাদ, তোমাদের পরীক্ষার আগে আমরা একটা অনলাইন মিলাদের আয়োজন করব। তাবারকের জন্য চাঁদা তোমরা আমার ফোনে পাঠিয়ে দিবা মিলাদের আগে। তাবারক তোমাদেরকে তোমাদের বাসায় বাসায় আমি পৌঁছাই দিব, ঠিক আছে? ওকে, সো এখানে তাকায় দেখো, তাহলে এটাই পরীক্ষা প্রশ্ন আসবে। অ্যাসিটাবুলাম কোথায় থাকে? এখান থেকে আরো অনেক কিছু দেওয়া আছে, তুমি এগুলো পড়তে পারো। পড়ে খুব একটা লাভ নেই, কারণ মনে হয় না খুব একটা সুবিধা করতে পারবা, কিছুই বুঝবা না। কারণ হার্টটা যদি না দেখো, এগুলো পড়া হলো জাস্ট টাইমটা নষ্ট করা। আমি 3টা শব্দ দাগাই দিলাম, 4 নম্বর শব্দ দাগাই দিলাম অ্যাসিটাবুলাম, এই 4টা শব্দ পড়বা। কেস তামাম, কেস ক্লোজ, এখান থেকে আর কোনো প্রশ্ন আসার কোনো অপশন নাই। দ্যাটস ইট। এই পড়া তুমি পড়ে ফেলবা। একটা অতিরিক্ত জিনিস শুধু পড়তে পারো, এখানে দেখো একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাটাকে তুমি ভাবতে পারো যে এটাই কি অ্যাসিটাবুলাম কিনা। উত্তর হলো না, এটার নাম অবটুরেটর ফোরামেন। এটা দেখো আলাদা করে দেওয়া আছে, অবটুরেটর ফোরামেন। নামটা পড়ে একটু কষ্ট পাবা, কিন্তু তারপরে পড়তে বলবো, কারণ আমার এখানকার সবাই খুব ভালো স্টুডেন্ট, তো পচা স্টুডেন্ট হলে এগুলো পড়াইতামই না আমি। পরীক্ষা প্রশ্ন আসতে পারে অবটুরেটর ফোরামেন কোথায় পাওয়া যায়। যেহেতু তোমরা খুব ভালো স্টুডেন্ট আমার প্রিয় ছোট ভাই আপুরা, তোমরা বলবা যে অবটুরেটর ফোরামেন পাওয়া যায় হলো কোথায়? এই যে শ্রোণী অস্থি চক্রে বা পিউবিক এবং ইস্চিয়ামের মাঝামাঝি। ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস। আসলে এই অপারেটর ছিদ্র চারপাশে থাকে পিউবিস এবং ইস্চিয়াগামাই। এগুলা বোঝার খুব একটা আমার দরকার নাই, শুধু জেনে রাখো যে এই যে নিতম্বাস্তি বা হিপবোনের মধ্যে একটা ছিদ্র থাকে। ছিদ্র পরীক্ষা যদি বলে ছিদ্র কোনটা, ছিদ্রটার নাম অপারেটর ফোরামেন। এরই সাথে সাথে নিম্নাঙ্গের বেশিরভাগ অস্থি পড়া শেষ। এখন এখানে দেখো একটা পার্থক্য দেওয়া আছে। এই পার্থক্যে আইলিয়াম এবং ইলিয়াম এর মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে। তুমি বলবা যে ভাই এই জিনিসটা আবার কি, এতক্ষণ পড়াইলেন। এখন তাকায় দেখো, যেইটা ILIUM, যেটাতে 2টা আই আছে, সেইটার উচ্চারণ হবে ইলিয়াম। যেটার একটা ই আছে ILEUM, সেইটার উচ্চারণ হবে আইলিয়াম। এখন এই ইলিয়াম শব্দটা তোমরা কি মনে আছে যে আমরা যখন ক্ষুদ্রান্ত পড়েছিলাম, ক্ষুদ্রান্তের 3টা অংশ, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। ইলিয়াম নামটা তো তাহলে পেটের আমাদের শরীরে 2টা হয়ে গেল। কোন ইলিয়াম এর কথা বলা হচ্ছে? মনে রাখতে হবে, যদি ই থাকে, ই দিয়ে বোঝানো হচ্ছে ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম। এটা হলো ক্ষুদ্রান্তের অংশ। আর যেটা আই, সেটা তো মাত্র পড়ালাম, শ্রোণী চক্রের অংশ, তাই কিনা? আইলিয়াম দেখতে কেমন দেখো, এইটা, এই বড়টা হলো আইলিয়াম। পাখির ডানার মতো মনে হচ্ছে, একটা পাখি ডানা মেলে আছে, তাহলে এটা কিসের মতো? ডানার মতো। এটা কি দিয়ে তৈরি? অস্থি দিয়ে। এটার কাজ কি? ফিমারকে মেরুদণ্ডের সাথে যুক্ত রাখা, তাই না? আর এই আইলিয়ামের কাজ কি? যেটা ক্ষুদ্রান্তের অংশ, সরু নালী বিশেষ, ডিওডেনাম, জেজুনাম, ইলিয়াম, এটা পেশি দিয়ে তৈরি। এটার কাজ হলো পরিপাক শোষণে সাহায্য করা। এখানে মেইন বিষয়টা কি? আই এবং ই থাকে কোথায়? পেটে। মনে রাখবা, পেটে থাকে পেটে ই থাকে, দ্যাটস ইট। এইবার পুরুষ এবং মহিলার শ্রোণীচক্রে কি কোনো পার্থক্য আছে? আছে। কেন পার্থক্য আছে? কারণ মেয়েদেরকে এই শ্রোণীচক্রের ফাঁকা জায়গা দিয়ে বাচ্চা জন্ম দিতে হয়, পুরুষকে বাচ্চা জন্ম দিতে হয় না। তো যেহেতু বাচ্চা জন্ম দেয় মহিলারা, সেই জন্য খুবই গুরুত্বপূর্ণ যে মহিলাদের শ্রোণীচক্রটা হালকা এবং আকারে ছোট, এবং পেলভিসের যে ছিদ্র, যে দিক দিয়ে বাচ্চাটা বের হয়ে আসে, সেটা বড়। এটাই খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে পেলভিসের ছিদ্রটা বড়, কারণ এই দিক দিয়ে বাচ্চাটা বের হয়ে আসে। পুরুষের পেলভিসের ছিদ্রটা হলো ছোট। তোমরা এই জিনিসটা তো বুঝতে পারছো না হয়তো বা,
এই ছবিটা দেখলেই তুমি পুরোপুরি বুঝতে পারবা। একটা ছবি দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবে যে পেলভিসের ছিদ্র বলতে কি বোঝানো হয়, মেল ফিমেলে আসলে কি বোঝানো হয়, যে পেলভিসের ছিদ্র দ্বারা কি বোঝানো হচ্ছে। একটা ছবি দেখলেই বুঝতে পারবা। তোমাদেরকে ভালো একটা ছবি দেখাচ্ছি যাতে ব্রেনের মধ্যে পুরোপুরি জিনিসটা সেট হয়ে যায়। এটা মনে রাখবে, কারণ মেয়েদেরকে বাচ্চা জন্ম দিতে হয়, ওই দিক দিয়েই কিন্তু বাচ্চাটা বের হয়ে আসে। এবং সবচেয়ে বড় বিষয়, বাচ্চাটা তো ওই জায়গাতেই থাকে, বাচ্চাটা শুরুতে তো ওই জায়গাতেই থাকে। সো ছবির দিকে তাকায় দেখো, আমি একটা ছবি দেখাচ্ছি, আশা করি সবাই দেখতে পাচ্ছ। প্লাস দিয়ে বোঝানো হয় মহিলা, তীর দিয়ে বোঝানো হয় পুরুষ। দেখো এটা ছোট, পেলভিসের ছিদ্রটা তাকে দেখো কত বড়, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তাহলে এই পেলভিসের ছিদ্রটা কার বড়? মহিলার বড়। হ্যাঁ, পিউবিক সিম্ফাইসিস অগভীর, গভীরতর। গতকালকে কে যেন ক্লাসে পোস্ট করেছিল পিউবিক সিম্ফাইসিস নিয়ে। পিউবিক সিম্ফাইসিস দুইটা হিপবোন যে জায়গায় জয়েন্ট করে, দুইটা নিতম্বাস্থি, এই যে এই জায়গাটা, এই যে পিউবিক সিম্ফাইসিস, ছবির দিকে এই দেখো এখানে একটা হলুদ অংশ দেওয়া আছে, এই যে এই অংশটুকু, এটাকে বলে পিউবিক সিম্ফাইসিস। দুইটা হিপবোন যে জায়গায় সামনের দিকে জয়েন্ট নেয় সেই জায়গাটাকে বলে পিউবিক সিম্ফাইসিস। সো পুরুষের ক্ষেত্রে যে শব্দটা বলা হয়েছে অগভীর, এখানে বলা হচ্ছে গভীরতর। অ্যাসিটাবুলাম দেখো পুরুষের ক্ষেত্রে বড় এবং পার্শ্বমুখী, মেয়েদের ক্ষেত্রে ছোট এবং সম্মুখ। এখন এগুলো মনে রাখা যাবে কিভাবে? এখানে মনে রাখতে হবে যে পেলভিসের ছিদ্রটাই শুধুমাত্র মহিলার ক্ষেত্রে এই জিনিসটাই মূলত একমাত্র জিনিস যেটা আসলে বড়, বাকি সবকিছু পুরুষের বড়। যেমন দেখো এটা পুরুষের ক্ষেত্রে এটা আকারে বড়, ঠিক আছে? অ্যাসিটাবুলামটা বড়, আকারে এটা ছোট, অ্যাসিটাবুলামটাও ছোট। সো শুধুমাত্র পেলভিসের ছিদ্র বাচ্চা জন্ম দেওয়ার জন্য এটা বড় হয়ে যায়। তাহলে ছোট বড় ঘটনা শেষ হয়ে গেল। আর পুরুষের সরু এবং অগভীর, স্যাক্রাম সরু, পিউবিক সিম্ফাইসিস অগভীর, এগুলো কেন হয়? এগুলো হয় কারণ বাচ্চা জন্ম দেওয়ার সুবিধার জন্য মেয়েদের এগুলো খাটো এবং গভীরতর হয়ে যায়। এই জিনিস আমি তোমাদেরকে এখন চাইলেও বুঝাইতে পারবো না, কারণ উপস্থিততে আমি তোমাদেরকে চাইলেও এখন এখানে দেখাইতে পারছি না। দেখলে বুঝতে পারতো যে কেন মেয়েদের ক্ষেত্রে মেয়েদের এই সবকিছু হয়েছে। এই যে তাকায় দেখো, কেন স্যাক্রামটা খাটো, প্রশস্ত এবং চ্যাপ্টা, যাতে ওই এলাকাটা বড় হয়ে যায়। স্যাক্রাম কি জিনিস? তুমি বলবে ভাই স্যাক্রাম কি জিনিস, এটাই তো বুঝলাম না। স্যাক্রাম হলো পিছনের এই যে হাড়টা, এই যে পিছনে দেখো একটা হাড় দেওয়া আছে, স্যাক্রাম হলো এই পিছনের হাড়টা, তো এই যে পিছনের এই হাড়টা। এখন এটাকে বড় করে দিই তাহলেই হবে, আর বড় করা যাচ্ছে না। যাই হোক, এই স্যাক্রাম হলো পিছনের হাড়টা, এই হাড়টা তোমার, এইটা মেয়েদের ক্ষেত্রে কি হয় ছবিতে তাকে দেখো, এটা এখানে সুন্দর করে বলা হয়েছে খাটো, প্রশস্ত, চ্যাপ্টা। এগুলোর একটাই কারণ, সেই কারণটা হচ্ছে যে মেয়ে ওখানে বাচ্চাটা অনেকটুকু জায়গা নিয়ে বড় হতে পারে এবং বাচ্চাটা সহজে বের হয়ে আসতে পারে। সো এখানে এসব পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 নাম্বার পয়েন্টটা, বাকি পয়েন্টগুলো সুন্দর করে মনে রাখার চেষ্টা করতে হবে। স্তন্যস্তিক পার্থক্য, এরই সাথে সাথে কিন্তু নিম্নাঙ্গের সব আমি পড়াই ফেললাম। এই পার্থক্য দুটো থেকে অবশ্যই পরীক্ষা প্রশ্ন আসবে। তো 7টা 5-এ ক্লাস শুরু করেছিলাম আমি, এরই সাথে সাথে তোমাদেরকে মেইন আলোচনা ইনশাল্লাহ শেষ করে দিলাম, ঠিক আছে? কোথায় কয়টা হাড় আছে, 126টা হাড় সম্পর্কে পড়াই দিলাম। 126টা হাড় ইনশাল্লাহ আমরা পুরোপুরি পড়ানো শেষ করে ফেললাম, আশা করি পারা যাবে ইনশাল্লাহ।